বিএনপির কাছ থেকে আমরা কি দেখতেছি, বিএনপি এবার দেখলাম বিএনপির সেনাবাহিনী কাউকে নমিনেশন দেয় নাই। সো আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের প্ল্যানিং এর মধ্যে কিছু একটা ঘাপলা আছে। এবং আমি মনে করি যে ভারত থেকে আসার পরে জনাব সালাউদ্দিন যখন অলমোস্ট মহাসচিব পর্যায়ে চলে যাচ্ছেন, বিভিন্ন সময় নিজেই সবকিছু দিচ্ছেন, আমি মনে করি যে বিএনপির উপরে মানে ভারতের একটা প্রভাব আছে, এটা আমরা ফিল করি। এবং আমি মনে করি এটা থেকে যদি বেরিয়ে যেতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ একটা অল্টারনেটিভ খুঁজবে। আর অল্টারনেটিভ বলতে বলতে জামাত ছাড়া আর কোনো কিছু নাই। সো এখানে আমি মনে করি বিএনপির এই যে নমিনেশনটা 237 জন দিচ্ছে, এটা ইমিডিয়েটলি তাদেরকে রিফাইন করা উচিত। আদারওয়াইজ আমি মনে করি যে আগামী নির্বাচনে আমি মনিরুজ্জামান ভাইয়ের কথা শুনতেছিলাম, ওনার কথা যদি সত্য হয়, তাহলে বর্তমানে মানে আমি যদি ধরে নিই ওনার যে কথাগুলো বলেছে উনি সত্য বলেছেন, তাহলে আওয়ামী লীগের এখন জনপ্রিয়তা তলানিতে থাকার কথা। দুর্নীতি করছে, এই করছে, সেই করছে। কিন্তু আমরা দেখতেছি জরিপে যে বিএনপি জামাতের ভোট বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে আওয়ামী লীগের একটা ভ্যাকুয়াম হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ থেকে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। পরবর্তীতে দেখবেন। সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে আপনারা যে টকশোতে যে বিষয়গুলো নিয়ে আসেন, সেই বিষয়গুলো দলীয় ফোরামের এমন একটা অবস্থানে থাকে, সেইটা নিয়ে আমাদের মন্তব্য করাটাই খুব কঠিন ব্যাপার। কারণ ফোন করেছেন মনে করেন মহাসচিব বা স্থায়ী কমিটির মেম্বার, বা তাদের সাথে আলোচনা করবে সেই বিষয়ে। আমি হচ্ছি নির্বাহী কমিটির সদস্যের পদমর্যাদা, অর্থাৎ তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি। অনেক ধাপ নিছে। আমার মনে হয় একজন যুগ্ম মহাসচিবও এটার কোনো কিছু মন্তব্য করতে পারে না। এখন আমার অনুমান বা আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে হবে। জামাত যে ফোন করেছেন, বসতে চান গণভোট নিয়ে, এটা একটা রাজনীতিতে একটি ভালো দিক, এবং আলাপ আলোচনায় আমরা সরাসরিও দেখেছি, ওনারা বক্তব্যের মাধ্যমেও কর্মসূচিতেও এই আহ্বান জানিয়েছেন। কারণ আমার ব্যক্তিগত মতামত হয়েছে যে বাংলাদেশে এখন বর্তমানে নিবন্ধিত দল আছে 57টা, আওয়ামী লীগ বাদে। 57টা দল থেকে আগে 60টি দল ছিল জামাতের সাথে, তার মধ্যে জামাত ছাড়া অন্য দলের ভোট শূন্য। এরপরে আর একটি দল গেছে, সেটা বোঝায় হেফাজত আবার গেছেন। হেফাজত আমাদের সাথেও কথা বলছেন, অনেক ব্যাপারে হেফাজত আমাদের সাথে জোটও করতে চেয়েছেন। ধরলাম আমি 8টা দল। এখন অন্য যে 49টা দলের চিন্তা ভাবনা কি, যারা নিবন্ধিত, অনিবন্ধিতকে আমরা তালিকায় সম্মান করব, কিন্তু তাদের তো কাউন্টেবল না। সেইখানে তাদের মতামত কি, তাদের চিন্তা ভাবনা কি, তাতে আমার ধারণা যে তারা অধিকাংশই এই গণভোট নির্বাচনের আগে চায় না। যে দেশে আমি নিজে ব্যাংকে গেছি, টাকা দিতে পারতেছে না। আমি সেদিন টকশোতে একজনের প্রমাণ সহ দেখাইলো দেশ টিভিতে, যে একজন মহিলা প্রেগনেন্ট, হাসপাতালে সিজার করবে, 1 সপ্তাহ পর ডেট, সে টাকা রাখছিল, সেই টাকাও দিতে পারেনি। সেইটা ওখানে যাওয়ার পরে তাকে অনুনয় বিনয় করছে, টাকা দিতে পারতেছে না। এখন কে লুটপাট করছে, কে দুর্নীতি করছে, আমরা সেইটা বলা মানি এটা তো ন্যাশনাল ব্যাংক দিতে পারতেছে না, এক্সিম ব্যাংক দিতে পারতেছে না। এখন এরকম আপনার মানে এটা জমাকৃত টাকা, মানে অর্থাৎ আপনি এফডিআর করেছিলেন, ডিপিএস করেছিলেন, নগদে তারা লেনদেন কম বেশি করতেছে। আপনি 5 লাখ চাইছেন, 50,000 দিচ্ছে, কিন্তু ওইগুলোকে দিচ্ছে না। সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি 3,000 কোটি টাকা সেভ হয়, এবং যে অজুহাত দেখাচ্ছে যুক্তি যে একই দিনে এইটা করলে অনেক ম্যান পাওয়ার লাগবে, অনেক বুথ সংখ্যা বাড়াতে হবে, আসলে এটা ঠিক না। এবং অনেকে আবার বলে যে এখন 2টা ব্যালট হবে, 3টা ব্যালট কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে হয়। সেখানে বলে স্থানীয় সরকার নির্বাচন এক জায়গায় করা হয়, এক জায়গায় করা হয় না। ওই অঞ্চলের লোকেরাই করে, অন্য অঞ্চলের লোক দিয়ে করে না। তাই আমার মোড়ালগঞ্জের লোকে মোড়ালগঞ্জের প্রশাসনিক করে। সেক্ষেত্রে হতে পারে দরকার হলে জাতীয় নির্বাচন 2 দিনে করুক, 3 দিনে করুক, সমস্যা কি? আপনার হচ্ছে যে মেইন সেফ হলে তো সেটা ভালো। আবার বড় কথা হচ্ছে এই নির্বাচন নিয়ে একটা প্রেশানি,
তাহলে জাতীয় নির্বাচনটা মানে স্মুথলি করাটা কঠিন। তাই আমার মনে হয় বিএনপি মনে করেছে যে এই পিআর, এই গণভোট, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন আগে যতগুলো দাবি তারা করেছে সম্পূর্ণ অযৌক্তিক দাবি। সংস্কার বিএনপির সাথে থেকেই জামাত দিয়েছিল 27টা, সেইটাই আমরা দিয়েছি, অন্যরাও দিয়েছে, আমরা 31টা দিয়েছি, অন্য দল দিয়েছে। আবার সংস্কার কমিশন হয়েছে, এরপরও সংস্কার এটা তো আজীবন একটা ব্যাপার, দোলনা থেকে কবর পর্যন্ত। কিন্তু আপনারা যা দিচ্ছেন, আমরা যা দিছি, সেটার মধ্যেই শেষ করতে হবে, সেটা তো হয়েছে। আবার মনে করেন যে স্থানীয় সরকার এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এরা কখনো স্থানীয় সরকার নির্বাচন আগে দেয় না, সেটাও চাচ্ছিল। এই পিআরটাও বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক না, সেটাও চাচ্ছে। যার কারণে এইটাও অনেকের কাছে গ্রহণযোগ্য না, সেই জন্য মনে হয় গণভোট নিয়ে বসতে চায় না। এখন কি বলেছে না বলেছে সেটা আমি তো ভালো জানবো না, তবে আমার মনে হয় এই বিষয় নিয়ে আলোচনা বিএনপি না করাটাই ভালো, আমি মনে করি। আর যেহেতু বিএনপির কিছু কিছু বিষয় সেই ঐক্যমত কমিশন যেভাবে করার কথা ছিল, যেভাবে কথা বলেছিল সেইভাবে করেনি, সেটাও বিস্তারিত আমাদের উচ্চ পর্যায়ে যারা আছে তারা আলাপ আলোচনা করেছেন, কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, সেটাও একটা আপত্তির ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা মনে করি জাতীয় নির্বাচনই আগে দরকার। আমাদের কে যেন একজনে মন্তব্য করেছিল, আমার এখন মনে নাই, ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, বোঝায় আমাদের মাহমুদুর রহমান মান্নার সাহেব বলেছিল যে এই ঝামেলা করলে জামাত মনে করতেছে যে বোঝায় বিএনপির সমস্যা হবে বেশি 111-এর মতো একটা সরকার আসলে, কিন্তু উভয় পক্ষেরই সমস্যা হবে, কারণ এখন তো দল বাইসেটেছে, এমনকি এনসিপিরও সমস্যা হতে পারে। এটা মাহমুদুর রহমান মান্নার সাহেবের টক শোতে। তাই আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে খুবই দরকার। আমি ব্যক্তিগতভাবে একজন জুলাই যোদ্ধা, আমার সন্তানও জুলাই যোদ্ধা ছিল আমার সাথে। মানুষের আশা আকাঙ্ক্ষা যা তার প্রতিফলন হচ্ছে না। আপনি থানায়, কোর্ট কাছারি, সকল অফিস আদালতে দুর্নীতি চলতেছে, ঘুষ চলতেছে, সেটা ঠেকাবার কেউ নাই। এইটা নির্বাচিত সরকার ছাড়া এটা সম্ভব। এখানে যে সময় পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায় বা বড় রকমের কথা বলতে পারে, তখনই সেইটাই বাস্তবায়ন হয়। এবং বিশেষ করে জামাতের সাথে যে আলোচনা করবে, গতকালকে আপনারা দেখেছেন যে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব, সে বলেছে ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে বাঁকা করে উঠেবে, বাঁকা আঙ্গুলে করে ওঠে না, তারপরেও আমাদের ঘি লাগবে। অর্থাৎ যেটা ওনারা চাইবে সেটা লাগবেই লাগবে। এরপর আবার ওইটাই শেষ হয় না, নো হাঙ্কি পাঙ্কি। এটা কোনো পলিটিক্যাল ভাষা কিনা, আবার ইসলাম দাবি করে, ডক্টরেট ডিগ্রি ওনারা তো আমি তো অবাক হই। এই আব্দুল্লাহ সাহেব বক্তব্যে, জনসম্মুখে বক্তব্যে বলতেছে যে এখন আমার মূল্য দাম অনেক বেশি, আমার বাসায় উপদেষ্টারা যাই বসে থাকে, আর রাষ্ট্রদূতরা তো আসতেছে, পুরুষদের সবই শাড়ি, মহিলারা আসে ওটা শাড়ি না, কারণ ওটা ছাড়লে একটু সমস্যা, আপনারা একটু সমালোচনা করেন। কি আসলে বলতে চায়, কি করতে চায়? আপনাদের আগেও একবার বলেছিলাম যে আমেরিকায় যাইয়া ডক্টর ইউনূস সাহেবের সাথে সাংবাদিকদের বলে যে আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, মানচিত্র এনেছি, পতাকা এনেছি। এই কথা বলতে পারে? মিথ্যা কথা বলার জন্য নাউজুবিল্লাহ। আমি একজন জামাতের এমপি প্রার্থী, আগেও নির্বাচন করছে এমপি প্রার্থী, তাকে এই কথা বলায় সে বলছে না, এটা বলা যায় না। আমি ওনার বলছি আপনারা জামাতরা করছেন, হয় না। সেই লোকটাকে আমি স্যালুট জানাই, নামটা বললাম না। এই জন্য আসলে এই সমস্ত কথাবার্তা যে বলতে পারে। আপনার আরেকজন এমপি প্রার্থী, সেটাও আছে, আপনি দেখতে চাইলে আমি বাইর করে রাখছি, সে বলতেছে যে 54 বছর প্রতিশোধ নিতে হবে, এই সুযোগ আছে ফেব্রুয়ারিতে, সবাই প্রস্তুত হন। কি প্রতিশোধ নেবে কি দেখি আমি জানি না। যদি আগে 2-1 এমপি বলছে যে 54 বছরে অন্যায় অবিচার এইটা হয়েছে ওইটা হয়েছে, আমরা সেখানে ভালো আনছি, এটা ভালো, জামাত বলেছে ওয়েলকাম। কিন্তু এই প্রার্থী যা বলল, আমি তো অবাক এবং খুব চিৎকার করে বলতেছি। আমার মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা যদি বলে, তাদের সাথে তো আলোচনায় বসলেও মনে হয় ভালো ফল হবে। যদি তাদের ঘি লাগবেই, এটা সংসপ্তকে একটা নাটক, স্বৈরাচার জমিদার, সে বলেছিল জমি আমার চাই, খলিল ছিল, খলিল সাহেব অভিনয় করছিল, জমি আমার চাই নতুবা টাকা। অর্থাৎ ওই টাকার জমি তো একই কথা। ওই ডায়লগটার কথা এখন মনে পড়ে গেল এই জনাব আব্দুল্লাহ তাহের সাহেবের কথা,
যে ঘি আমাদের লাগবে, এ বাঁকা করে উঠাই না আর সোজা করে। আজকে দেখলাম ফেসবুকে অনেকেই ঘি উঠাইতে চাচ্ছে, বাঁকা করে ওঠে না, সোজা করে একই রকম ওঠে। যদি শক্ত হয়ে থাকে তাহলে বাঁকা করলে ওঠে। এখন এই হলো অবস্থা, সেটা তার ঘি না, সেটা ডালডা। ওনার মতো একজন সচেতন মানুষ, ওই দলের সেকেন্ড ম্যান, আবার উনি যদি ফোনে কাউরে ডাকে অপমান করবে নাকি ভালো কোনো আলোচনা করবে, বিশ্বাস করা খুবই দুঃসাধ্য ব্যাপার, কষ্টদায়ক ব্যাপার। ধন্যবাদ, ধন্যবাদ। একটু মিউট করে দেন জনাব ব্যারিস্টার ওয়াহিদ। ওয়াহিদ ভাই, প্রথম বিষয়টা নিয়ে একটু বলবেন যে জামাতের সঙ্গে আলোচনায় বসতে চায় না বিএনপি। সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যদি সরকার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার, তাহলে আলোচনায় প্রস্তুত, কিন্তু জামাতের মাধ্যমে সরকার তাদেরকে আহ্বান জানাচ্ছেন কেন, এটা সালাউদ্দিন আহমেদের প্রশ্ন। আসলে কি জামাতের মাধ্যমে সরকার আহ্বান জানাচ্ছেন বা বসতে না চাওয়ার বিষয়টাকে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এনামুল হক মনির ভাই এবং আমার সহ আলোচক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ ভাই রিটায়ার্ড। তাদের সাথে বসে আসলে আমি পলিটিক্সের অনেক কিছু শিখি, জানি, নিজকে অনেক বেনিফিটেড হই নিজে। তো আপনি যে কোয়েশ্চেনটা আমার প্রতি ছুড়ে দিলেন যে সালাউদ্দিন সাহেব মানে তার একটা ধারণা, অ্যাজাম্পশন যে হয়তোবা গভর্নমেন্ট জামাতের মাধ্যমে আহ্বান জানাচ্ছে, এটা সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য বা গণভোট নিয়ে আসলে তারা বসবে কিনা এবং গভর্নমেন্ট চাইলে বসবে, বিষয়টা হচ্ছে এরকম। এগুলোকে যদি আমরা সবগুলোকে একসাথে সাম আপ করে একটু বলি, দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, স্পেশালি জামাতে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু বহু পুরাতন সম্পর্ক, সিন্স ব্যাক ইন 1991 থেকে। 91-এ যখন 140টা আসন পেয়ে বিএনপি যখন সরকার গঠন করতে পারছিলেন না, তখন জনাব মরহুম সাবেক অত্যন্ত বিজ্ঞ অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব দৌড়ে জামাতের এখানে গিয়েছিলেন এবং জামাতের তৎকালীন আমির গোলাম আজম সাহেব উইদাউট এনি কোয়েশ্চেন, কোনো কিছু না বলেই সাইফুর রহমান সাহেবকে একটা সুন্দর কথা বলেছিলেন, বলেন যে আপনারা প্রেসিডেন্টের কাছে গিয়ে সরকার গঠনের কার্যক্রম শুরু করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। ব্যাক ইন 1991। এরপর থেকে তাদের সুন্দর সম্পর্ক, একসাথে পথ চলা, বাট যদিও এই পথ চলা কখনো মসৃণ ছিল না। বিশেষ করে 96-এর তত্ত্বাবধায়ক সরকার এর বিষয়টা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। জামাত দাবি করে যে বিএনপি বাধ্য করেছে আওয়ামী লীগের সাথে অ্যালাই করার জন্য তত্ত্বাবধায়ক সরকার। ইভেনচুয়ালি তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরবর্তীতে বিএনপি এটা রিয়েলাইজ করেছে, ইয়েস আসলে উই নিড জামাত rather than any other political party because Jamaat is a vital force at the moment. এটা তারা একটা সরকার গঠনে, সরকার পরিবর্তনে ভালো রোল প্লে। দেন আমরা দেখলাম 2001, তারপর 2008-ও আমরা দেখেছি এবং সর্বশেষ 18-এর নির্বাচনও আমরা দেখলাম জামাতে বিএনপি সবসময় একসাথে। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের একটা প্রেসক্রিপশনই ছিল প্রতি, সোফার আমি যতটা জানি, আমার জানায় ভুলও থাকতে পারে, বাট আমি যতটুকু জানি যে পার্শ্ববর্তী দেশের একটা প্রেসক্রিপশন ছিল যে অ্যাট এনি কস্ট জামাতের সাথে অ্যালায়েন্স এটাকে ছাড়তে হবে। বাট সেটা কিন্তু করে নাই, তারা সবসময় একসাথে যুগপৎ আন্দোলনগুলো করেছে। দে হ্যাভ গুড রিলেশনশিপ, দে মেইনটেইন গুড রিলেশনশিপ। নাও এই যে 24-এর পর থেকে নতুন করে কেমন জানি একটা হচপচ অবস্থা তৈরি হয়েছে। এটা কারণ হচ্ছে এই 24-এর গণঅভ্যুত্থানের পরেই বিএনপির সামনে একটা দারুণ সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তারা মনে করছে যে আমরা এককভাবে এবার সরকার গঠন করতে সক্ষম। তারা ক্লেম করতেছে, যেহেতু বড় দল, অনেক বড় দল, সম্ভাবনাও তৈরি হয়েছে এরকম। তো ওই হিসাবে তো জামাতের সাথে নেগোসিয়েশন করা, জামাতের কোনো রিকোয়েস্টকে, জামাতের কোনো কথাকে মূল্যায়ন করা, পাত্তা দেওয়া, এটা নাও দিতে পারে তারা। বাট যখন কোনো ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে তখন কিন্তু তারা একসাথে বসে। আমরা এই যে জুলাইয়ের ঐক্যমত্য কমিশনের যে বিভিন্ন বৈঠকগুলো দেখেছি, যখন দেখা যায় যে পারস্পরিক টানটান উত্তেজনা তৈরি হয়, তখন ইউনূস সাহেব ঐক্যমত্য কমিশন এবং তারা সবাই ডাকে, জামা যায়, বিএনপি যায়, ওই ঐক্যমত্য কমিশনের চা পানি খেয়ে, একটা বিস্কুট চা পানি খেয়ে আবার সবাই সুন্দর খুশি মনে বের হয়ে চলে আসে। তাদের কিন্তু ভুলে যায় ওই সামনে গিয়ে, ইউনূস সাহেবের সামনে গিয়ে। সো এই যে আজকে যে সালাউদ্দিন সাহেব যেটা বলতে চাচ্ছেন, এটা তার নিছক অ্যাজাম্পশন
যে হয়তোবা গভর্নমেন্ট জামাতের মাধ্যমে বলাচ্ছে যে একসাথে মিটিং করার জন্য, বাট আমি মনে করি তারা বসবে। That's my innocence, that's my understanding. তারা একসাথে বসবে, আলোচনা করবে। এটা হতে পারে সরকার ডাকবে অথবা জামাত ডাকবে, জামাতের ডাকে সারা দেয়নি আবার আসবে, আলোচনা আসবে। বাট এইটাকে আমি খুব বড় কোনো বিষয় মনে করছি না। বাট আমি যে বিষয়টা যেটা হচ্ছে ধরেন এই যে গণভোট, আসলে গণভোটটা কি, কেন দরকার, কখন দরকার, কিসের জন্য দরকার, কাদের জন্য দরকার, আমরা যদি এই কোশ্চেনগুলো করি, এই কোশ্চেনগুলো যদি উত্তর খুঁজে বের করার চেষ্টা করি তাহলে কিন্তু পেয়ে যাবেন। গণভোটটা কিসের জন্য? গণভোটে জামাত তার নিজের ব্যক্তির স্বার্থে না, বিএনপিও তার ব্যক্তির স্বার্থের জন্য না, সবাই চাচ্ছে দেশের 24 পরবর্তী সময় একটা সংস্কার হোক, এটা সবাই চাচ্ছে। কিন্তু যদি চায় এখনই, সেটা হবে কি গণভোটের মাধ্যমে। এই যে জুলাই সনদ যেটা তৈরি হলো, যে চার্টারটা তৈরি হলো, এর একটা আইনগত ভিত্তি হোক, এই আইনগত ভিত্তির উপর বেস করে সামনের নির্বাচনটা অনুষ্ঠিত হোক। দিস ইজ অল অ্যাবাউট ইট। এখন তাহলে এই গণভোটটা যদি জুলাই চার্টারের উপর ভিত্তি করে যদি আগামী নির্বাচন হতে হয় এবং জুলাই চার্টারকে যদি আপনি আইনগত ভিত্তি দিতেই চান, তাহলে এটা নির্বাচনের আগেই দিতে হবে। এখানে নো ইফ বাট কোনো কিছুই নাই, এখানে নো ইফ বাট কিচ্ছু নেই। যদি এটাকে চার্টারকে যদি আইনগত ভিত্তি দিতে চান এবং এইটার উপর বেস করে যদি আগামী নির্বাচন করতে চান, তাহলে এটাকে করতে হবে। এক্ষেত্রে দেখেন এই গণভোটটা আসলে অনেকে যারা বলার চেষ্টা করে যে আসলে গণভোট করতে গেলে এত কোটি টাকা, আজকে আসলে এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কি ভাই, ফেসবুক না এত বেশি মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, হাবি সাবি দিয়ে ভর্তি, যে যার মতো করে। এখন এই ফেসবুক আসার পরে সবাই কিন্তু এখন লেখক হয়ে গেছে, কেউ আর পাঠক নেই, কেউ এখন পড়তে চায় না, সবাই লেখক। আরে যা আসলো 2 কলম একটা ফট করে লিখে পাঠাতে, মানুষ ওটাকে কপি করে, শেয়ার করে, স্ক্রিনশট করে, এই সেই এত মানে এই 18 কোটি মানুষের 36 কোটি চোখ, 18 কোটি মানুষের 18 কোটি কলম যেন রেডি হয়ে দিছে। এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স। যে দেখেন গণভোটটা আসলে যে যারা বলতে চাচ্ছে যে এর জন্য খরচ আছে, ম্যান পাওয়ার আছে, সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে, এগুলো অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল আর্গুমেন্ট। যে দেখেন আমি যদি ক্যাটাগরিক্যালি বলি, আমাদের দেশে যে বিগত সময়গুলোতে 3বার গণভোট হয়েছে, ওই গণভোটগুলো কেমন হয়েছে? একেবারে নিস্তব্ধ, ঠান্ডা, মানুষ জানেও না এই যে আজকে যে গণভোট হচ্ছে। মোস্তাফিজ ভাই বা মনির ভাই আমাকে কারেক্ট করতে পারবেন, আমরা ছোট, আমার জন্ম হয়নি যে জিয়াউর রহমান সাহেবের যখন গণভোট হয় আমরা দেখেছি, শুনেছি। বাট 91-এর যে গণভোট হয়েছে সেটা আমরা দেখলাম, বা ওই যে এরশাদের সময়, যে একেবারেই নিস্তেজ, নিরুত্তাপ। এখানে এই গণভোটে কোনো পোস্টার নেই, খরচটা হবে কোত্থেকে? পোস্টার থাকে না, কোনো প্রতিপক্ষ থাকে না গণভোটে, গণভোটে কোনো সভা নাই, গণভোটে কোনো মিছিল হয় না, গণভোটে কোনো মিটিং হয় না, গণভোটে কোনো আক্রমণাত্মক কথাবার্তা হয় না। তাহলে গণভোটটা করার জন্য দরকারটা কি? দরকার জাস্ট গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত, দ্যাটস ইট। একটা সিদ্ধান্ত হবে আগামী 15 তারিখে, 15 নভেম্বর, আমি একটা এক্সাম্পল বললাম, 20 নভেম্বর বাংলাদেশে গণভোট হবে। যে এই কিসের উপরে গণভোট? যে সংস্কারের পক্ষে এবং এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট হচ্ছে, দ্যাটস ইট। লোকজন এখানে ভোট দিবে। তো এখন এই যে গণভোটটা আসলে আপনি যেহেতু এই গণভোটকে কেন্দ্র করে একটু টানাপোড়েন অবস্থা তৈরি হচ্ছে, বিএনপি একদিকে অবস্থান করতেছে, জামাত একদিকে অবস্থান করতেছে, আর অন্যান্য দলগুলো, ওয়াই নট আপনি জনগণের কাছে একটু জানতে চান তো দেখি জনগণ আসলে কি চায়। আপনি অনলাইনে একটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা পোল ছেড়ে দেন, গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের ওয়েবসাইটে, ঐক্যমত্য কমিশনের ওয়েবসাইটে একটা পোল দিয়ে দেন যে কারা নির্বাচনের আগে গণভোট চাই, একটা পোল দিয়ে দেন। দেখেন অন দ্য বেসিস অফ দিস আপনি ডিসিশন নিয়েন। এত যেহেতু একজন আরেকজনের সাথে বসতে সমস্যা, একজন আরেকজনের সাথে বসতে চায় না, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা হয়, এটা করে ফেলেন। তো এটা সম্ভব। এবং আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যদি জুলাইকে যদি আসলে আমরা ধারণ করতে চাই, জুলাইকে যদি নতুন বন্দোবস্তের জন্য আমরা চিন্তা করি, জুলাই দিয়ে যদি আমরা আগামীর নতুন বাংলাদেশে দেখতে চাই, জুলাই লেন্স দিয়ে যদি আমরা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, তাহলে গণভোট আগেই হতে হবে। আমি শেষ করার আগে, নামাজে যাব, শেষ করার আগে আমি ছোট্ট 2-3টা কথা একটু বলি। আমার মনির ভাই তো আসলে অনেক কিছু বলে। মনির ভাই বললো যে বিভিন্ন ব্যাংক টাকা পয়সা দিতে পারছেন না। আমি জানি না এটা, যেহেতু আমি দেশে নাই, বাট বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আজকের পত্রিকা, আজকের রিপোর্ট আপনি দেখতে পান। সো যদি অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয়, তাহলে যে কোনো ব্যাংকে যে টাকা দিতে পারবে না, বিষয়টা হচ্ছে একটু কেমন জানি মনে হয়, বিষয়টা ঠিক নাও হতে পারে।
আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে তাহের ভাইয়ের বক্তব্যটা আমিও শুনেছি আসলে, যে সোজা আঙ্গুলে ঘি উঠে না বা হাঙ্কি মাঙ্কি এই সমস্ত, আসলে তারা তো অনেক বড় সিনিয়র লিডার। আসলে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে আমরা যাদেরকে ফলো করি, তারেক রহমান থেকে শুরু করে যাদেরকে আমাদের দেশের রাজনীতিবিদরা আইডল মনে করে বা চিন্তা করে, যারা জাতির নেতৃত্ব দিবে, তাদের প্রত্যেকটা নেতৃবৃন্দেরই কথাবার্তা অত্যন্ত প্রাঞ্জল, সুন্দর, সুমধুর হওয়া উচিত। আমি শেষ করে দিচ্ছি ভাই, একেবারে লিটল 1 মিনিটে শেষ করবো। বাংলাদেশের আমরা ছোটকালে পড়েছি, সবাই আমরা পড়েছি যে ভাব সম্প্রসারণ ছিল বা বাগধারা ছিল, সোজা আঙ্গুলে ঘি উঠে না। এগুলো হচ্ছে কিছু রেটরিক কথা, এগুলো হচ্ছে কিছু ভাব সম্প্রসারণ, বাগধারা। তো এরকম কিন্তু বিএনপির পক্ষ থেকেও অনেকে বলে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে অজু করতে হবে, জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক আছে। আলাল সাহেব একরকম বলে, দুদু সাহেবের বক্তব্যগুলো আমরা দেখেছি, তার দুদু সাহেবের বক্তব্য নিয়ে তো সারা দেশে কি কেলেঙ্কারি হয়ে গেল, ফজলু সাহেবের বক্তব্য। তো এই বক্তব্যগুলোকে বক্তব্যই, এগুলো নিছক বক্তব্য। আপনি ইন পার্সন যদি আবার তার সাথে গিয়ে কথা বলেন, তার সাথে এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাহের ভাই, তারপর আবার এদিকে যদি দুদু ভাই, আলাল ভাই, হেলাল ভাই যারা আছে, যারা এই ধরনের কিছু বিগত সময় মন্তব্য করছে, তাদের সাথে তারাও দেখবেন যে একটা সুন্দর ব্যাখ্যা দাঁড় করে দিচ্ছে। সো এটাকে খুব বেশি কনসিডারেশনে নেয়ার আমি পার্সোনালি এটাকে মনে করি না। বাট এট দ্য এন্ড হোয়াট উই ওয়ান্ট, যে জুলাই অভ্যুত্থানের পরে এই যে বাংলাদেশে একটা ম্যাসিভ চেঞ্জ আসলো, একটা নতুন বন্দোবস্ত, বাংলাদেশে যে নতুন করে রাজনীতির বন্দোবস্ত, নতুন বয়ান যে তৈরি হচ্ছে, এই বয়ানটা কি, অন হোয়াট বেসিস এটা ক্যারি আউট করবে, লেগাসিটা কিভাবে ক্যারি আউট করবে। লেগাসি তো ক্যারি আউট করতে হলে একটা ভিত্তির দরকার, সেই ভিত্তিটা হচ্ছে জুলাই সনদ। এবং এই জুলাই সনদটাকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, এবং বিশেষ করে সবাই কেন, আমি এই কথাটা অনেকবার বলেছি, মেনি টাইমস বলেছি, আবার বলি আমার দর্শকদেরকে স্মরণ করে দেওয়ার জন্য, জুলাই এই যে গণভোটটা কেন আগে চাওয়া হচ্ছে, যে গণভোটটা সবার ভিতরে একটা ভয়, ডর, শঙ্কা কাজ করে, যে কাজ করতেছে যে যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসলো এবং তারা যদি এই গণভোটকে না দেয় এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি না দেয়, তাহলে তো সেই যে 91 সালের 3 দলীয় রূপরেখার মতো হয়ে যাবে, যে এই রূপরেখাটা ওয়াজ থ্রোন টু দ্য বিন, যে বিনে ফেলা হয়েছিল, ঠিক এরকমই হবে। এর কারণে পরিশেষে সর্বশেষ যেটা আমি এই সেগমেন্টের জন্য মন্তব্য বা কনক্লুশনটা এভাবেই ড্র করতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে জুলাইকে যদি ধারণ করতে চাই, জুলাই লেন্স দিয়ে যদি আগামীর বাংলাদেশ দেখতে চাই, এবং যদি আমরা সত্যিকার অর্থেই আসলে হানাহানি, কাটাকাটি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ছেড়ে দিয়ে চাঁদাবাজ মুক্ত একটা যদি বসবাসযোগ্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে জুলাই সনদের আইনগত ভিত্তি হওয়া দরকার, এবং এই আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগেই হওয়া উচিত। ধন্যবাদ। প্রথম বিষয় যে গণভোটটা কতটুকু জরুরি নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করলে কোনো ধরনের সংকট আসবে কিনা, এবং জামাতের সাথে আলোচনায় বসতে না চাওয়ার বিষয়টা আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দুজন সহ আলোচক, তাদের সাথে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তো আমি গণভোট নিয়ে যেটা বলবো, আমি অ্যাকচুয়ালি সংবিধান বিশেষজ্ঞ বা এই ধরনের আইন কানুন খুব একটা বেশি জানি না। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যেটা দেখি, আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা, এটা আওয়ামী লীগ সরকার এটা বাতিল করে দিছে। সো আমাদের একটা জুলাই বিপ্লব হয়েছে। আমাদের জুলাই বিপ্লব হওয়ার পরে আমাদের সংবিধান অনুযায়ী আমরা যদি এই সংবিধানের মধ্যে স্ট্রিক্ট থাকি, আমরা আমাদের নেক্সট নির্বাচন হওয়ার কথা 2029 সালে, আমি যতদূর জানি 2029 সালে, তাই না? তো আমার কথা 2029 সালে। তো এখন যদি আমরা সংবিধান, তাহলে তো আমরা 2029 সালে নির্বাচনের জন্য অপেক্ষা করব। তাহলে আমরা এখন ফেব্রুয়ারিতে কি আইন অনুযায়ী আমরা নির্বাচনটা দিব? তো এটার তো একটা আইনগত ভিত্তি থাকতে হবে। আইনগত ভিত্তি কিন্তু নাই। কিন্তু যেটা আমি মনে করি ডক্ট্রিন অফ নেসেসিটিতে, যেখানে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পরে একটা আইনগত ভিত্তি দরকার। আমার কথা হচ্ছে এই আইনগত ভিত্তির জন্য এই ব্যারিস্টার ওয়াহিদ ভাই যেটা বললেন, যে যদি এর পরবর্তীতে যদি যারা ক্ষমতায় আসবে, ধরে নিলাম যদি বিএনপি সর্ববৃহৎ দল, তারা যদি ক্ষমতায় আসে এবং তাদের বিভিন্ন নেতা নেত্রীদের কথাবার্তায় আমার মনে একজন সাধারণ নাগরিকের সন্দেহ জাগছে যে হয়তোবা এটার আইনগত ভিত্তিটা তারা ক্ষমতায় আসলে দিবে। সো এই ভয়টা থেকে আমি এখন চাই যে এর আগে একটা রেফারেন্ডাম হোক, এবং এই রেফারেন্ডাম হলে আমি মনে করি এইটাই হবে আইনগত ভিত্তি, যে এটার পরবর্তীতে এটা যেহেতু জনগণ এটা যদি সাপোর্ট করে বা যদি সাপোর্ট না করে, ফাইন, এটার দরকার নাই।
হ্যাঁ, কিন্তু যদি সাপোর্ট করে, এই জন্যই মেইন নির্বাচনটা আইনগত ভিত্তির জন্য আমি মনে করি আগে নির্বাচনটা হওয়া দরকার। এখন আসি হচ্ছে আগে এই সাধারণ গণভোটটা হওয়া দরকার। এরপরে আসি হচ্ছে আমাদের যেটা জামাত ইসলাম ফোন করেছেন বিএনপি কে এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি যতদূর জানি প্রফেসর ইউনূস বলে 7 দিন মতো টাইম দিয়েছেন যে এর ব্যাপারে একটা ডিসিশন নেওয়ার জন্য, এবং উনি বলেছেন যে ডিসিশন না নিলে উনি ডিসিশন নেবেন। এটা আমি পূর্ণ সমর্থন করি, এবং আমি মনে করি জামাত ইসলাম বিএনপি একটা বড় দল, সেই হিসাবে আহ, বড় দল ফোন করতে পারতো ছোট দলকে, সেখানে না করে ছোট দল করেছে, এতে আমি কোনো দোষ দেখি না। আমাদের আহ, আহ, যে আওয়ামী লীগ আমাদের মধ্যে যে হিংসাত্মক রাজনীতি যেটা ইনজেক্ট করেছিল, সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা এখন একজন দল আরেকজনকে একটা মানে কথাবার্তার মধ্যে আলোচনার মাধ্যমে আমরা একটা ডিসিশন নেবো। এটা একটা ভালো জিনিস আমি মনে করি। এটা জামাত ফোন করেছে বলে না, এবং বিএনপি ইচ্ছা করলে ফোন করতে পারতো। আমি মনে করি যে বিএনপি ফোন করলেও জামাত ওইভাবে স্বপ্রণোদিত হয়ে এটা অংশগ্রহণ করতো। আমি মনে করি যে এটাই দেশের জন্য ভালো, যে দুইটা রাজনৈতিক দল একসাথে মিলে এটার ব্যাপারে একটা ডিসিশন নেই। ডিসিশন নেওয়ার একটাই জিনিস আমি যেটা আগে বলেছি, যে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনটা সংবিধান দ্বারা অ্যাপ্রুভ না। এখন বর্তমান সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই, কোনো কিছু নাই, এইটাই অ্যাপ্রুভালের জন্য এখন এটা দরকার। সো আমি মনে করি যে আগে গণভোট হওয়া উচিত, এবং জামাত ইসলাম যে ফোনটা করেছে এটার বিএনপি পজিটিভলি আলোচনা করা উচিত। এবং আমি অ্যাকচুয়ালি বিএনপির যে উনি এখনো মহাসচিব না সালাউদ্দিন, উনি অ্যাকচুয়ালি ভারতে যাওয়ার আগে উনি অ্যাকচুয়ালি আমি বলবো সেকেন্ড ক্যাটাগরির বিএনপির লিডার ছিলেন, আমরা যেটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণ জনগণ হিসেবে বুঝি। ভারত থেকে চলে আসার পরে উনি গুম হয়েছেন, ইন্ডিয়াতে গিয়েছেন, তারপরে উনি এটা নিয়ে গুম কমিশনে গিয়েছেন পাবলিক প্রেসারের পরে। সো আমার কাছে এই জিনিসটা সন্দেহজনক মনে হয়, এবং এর পরবর্তীতে এসে উনি হঠাৎ করে হাই লেভেলের নেতা হয়ে যাচ্ছেন। আমি মনে করি উনি ভারত দ্বারা প্রভাবিত, এবং কোনো কারণে হয়তোবা তাকে বিএনপির হাই কমান্ড এই জিনিসটাকে আমলে নিচ্ছে কি নিচ্ছে না, আমি কনফিউজড। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে একজন মানে আমি আমার ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকে বলি, যারা নর্মালি আপনারা যদি কোল্ড ওয়ারের স্টোরি শোনেন, গল্প শোনেন, যারা একবার শত্রু দেশের ভিতরে থেকে চলে আসছে, সে যত প্যাট্রিয়ট হোক তাকে বিশ্বাস করা হয় না। আর আমরা এখানে উল্টা দেখলাম, বিএনপি তো তাকে বিশ্বাস করলেও একদম তাকে এখন মহাসচিব বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবং আমি মনে করি যে এই কারণেই যে বিএনপি জামাতের ভিতরে যে পূর্বের যে সহমর্মিতাটা ছিল, একজন আরেকজনকে বিভিন্ন সময় সাপোর্ট করতো প্রতিটা জায়গাতে, এবং যেটা ব্যারিস্টার ওয়াহিদ মাহমুদ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে প্রতিটা নির্বাচনে তারা অ্যাকচুয়ালি একসাথে ছিল, এটা ধ্বংস করার জন্য সালাউদ্দিন সাহেব যে সমস্ত কমেন্ট করতেছেন এটা হোস্টাইল হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের একটা এরকম একটা সিচুয়েশন, একটা বিপ্লবের পরে আমি আশা করি না। সো আমি আশা করি যে বিএনপি এ ব্যাপারে জামাত ইসলামে যে ফোন কলটা করেছে এটাতে পজিটিভলি সাড়া দিয়ে তাদের উচিত এখানে আলোচনায় বসে এই গণভোটের ব্যাপারে একটা ঐক্যমতের ভিত্তিতে ডিসিশন নেওয়া। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় আমি এখানে আপনার কাছে, যে সরকারকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের যতটুকু শক্তি প্রদর্শন করছে না এতটুকু শক্তি সরকারের নেই, তারা নির্বাচিত সরকার নয়, সরকার যেন বিষয়টা বলে না যায়। আসলে কি সরকার খুব বেশি শক্তি প্রয়োগ করছেন বিএনপির উপর গণভোট নিয়ে, বা জামাত ইসলাম বিএনপির উপর? এটা তো হচ্ছে ভারত ফেরত সালাউদ্দিন সাহেব, তাই না? এখানে আমি এটা ধরে নিব যে এখন আপনি দেখবেন প্রতিটা জায়গায় ইন্ডিয়ান বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কয়েকদিন আগে রাজনাথ বলেছেন যে প্রফেসর ইউনূসকে তার বক্তব্যের মধ্যে একটু শালীন কথাবার্তা, যাতে অ্যাগ্রেসিভ কথাবার্তা না বলে। আমি মনে করি রাজনাথ সিং এই কথাটা আজকেই বলেছেন, এবং আমি মনে করি যে এই বিএনপির নেতা সালাউদ্দিন, এই ভারত ফেরত নেতা সালাউদ্দিন ওই রাজনাথের কথাটা ইকো করেছেন। উনিও ইন্ডিয়াও যাচ্ছে প্রফেসর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করতে, উনিও করতেছেন। সো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করব বিএনপিকে, এই সালাউদ্দিন সাহেবকে তাদের পদ থেকে সরাই দিয়ে আমি বলবো বিএনপি থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য। যারা একবার শত্রু দেশে গিয়ে আছে, পৃথিবীর কোনো দেশে তাদেরকে সেকেন্ড টাইম বিশ্বাস করে না, এবং তাকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যদি আবার কয়েকজন দর্শক আছেন প্রশ্ন নিয়ে আসছি। জহিরুল ইসলাম, আনমিউট করেন, বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলবেন, বিষয়ে আলোচনা আসসালামু আলাইকুম। মনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে একটু শর্ট একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম, শর্ট উত্তরটা আশা করি দিবেন উনি সাথে সাথে।
যে বিএনপি কেন গণভোট চাচ্ছে না, মানে প্রবলেমটা কোথায়, একটু শর্ট উত্তরে যদি দিতেন আমাকে। আচ্ছা, এটা ওইটা আমরা সময়টা বলবেন। আমি একটু শর্ট উত্তর জাস্ট আমি একটু শর্ট উত্তর তাহলে ওনার প্রথম আলোচনায় বলেছে বিএনপি গণভোট চাচ্ছে না, বিএনপি গণভোটটা চাচ্ছেন কিন্তু নির্বাচনের দিন। আগে মানে নির্বাচন বলেছে বেশ কিছু কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ যে জনবল এবং আর্থিক একটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমি এই বিষয়ে যদি দুইটা কথা বলি, আমি একটু কাইন্ডলি যদি দুইটা কথা, আমি মনে করি যে এটা বিএনপির রাজনৈতিক কৌশলটা হচ্ছে, আমরা সবাই জানি যে বিএনপি এই যে জুলাই সনদকে সাপোর্ট করতেছে না এবং তারা চাচ্ছে না এটা অ্যাপ্রুভ করতে, এবং তারা এটার ব্যাপারে অনেক নেগেটিভ কথাবার্তা বলেছে। এবং এইটা যদি এই ভোটটা যদি আগে হয় তাহলে পাবলিক অলরেডি ওপিনিয়ন দিবে, যাতে তাদের এনটি বিএনপি একটা অ্যাটিটিউড সবার মধ্যে যাবে যে অ্যাকচুয়ালি জনগণ বিএনপি যেটা চাচ্ছে জনগণ সেটা চাচ্ছে না। এটা রোহিত করার জন্য বিএনপি চাচ্ছে ভোটের দিন হতে, যাতে এটা কোনো ইফেক্ট না পড়ে। ধন্যবাদ স্যার, অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন করছেন, এটাই আমরা জানতে চাচ্ছিলাম। কিন্তু বিএনপি যে ইস্যুটা স্যার বারবার সামনে আনছে, প্রশ্ন হচ্ছে যে গণভোটে যদি আগে হয়, নির্বাচনের আগে হয়, তাহলে এটা হবে কি যে সরকারের একটা বিশাল টাকা খরচ হবে। আচ্ছা, বিএনপি যখন ক্ষমতায় ছিল, 5 বার মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তখন কি তাদের মাথায় আসে না যে দেশের টাকাগুলো কিভাবে বাইরে পাচার করব? তখন কি তাদের টাকা মানে তখন দেশের টাকা নষ্ট হয় নাই? বিএনপি যখন 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন কি একবারও মনে হয় নাই? আর সামনে যে নির্বাচন দিবে, কিসের ভিত্তিতে নির্বাচন দিবে? বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন দিবে? যদি বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন দেয়, তাহলে নির্বাচনটা কত সালে আসে? আর যদি হাসিনাকে হটানোর কারণে নির্বাচন দেয়, তাহলে এটা সংবিধানের ভিত্তিকে, এটা তো এখন তো যেহেতু সংসদ নাই, তাহলে এটার মতামত দিবে কে? জনগণ। যেহেতু সংবিধানের মালিক জনগণ, তাহলে জনগণের মতামতের বাইরে কিভাবে তারা নির্বাচন দিবে যদি জনগণের মতই না নেওয়া হয়? ধন্যবাদ। মনির হোসেন আনমিউট করেন, বলেন। জি, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার ওয়াহিদ ভাই বলেছেন যে আজকে না হয় 2 দিন পরে হলো বিএনপি আলোচনা আসবে, কিন্তু মোটা দাগের প্রশ্ন হচ্ছে, একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন গণভোট সংবিধানে নাই, আর আরেকজন নির্বাহী কমিটির সদস্য বলেছেন যে গণভোট অবৈধ। এখন জনগণ যদি প্রশ্ন করে যে পরবর্তী সংসদ নির্বাচনের পরে আমরা কি গণভোট অধীনে যে জনগণ যে মতামত দিবে আপনাকে কার্যকর করবেন কিভাবে? কারণ 70 অনুচ্ছেদের বদলতে ওনাদের এমপিরা অন্য দলের বাইরে ভোট দিতে পারবে না। এখন ওনারা যদি মনে করেন যে জুলাই সনদ কার্যকর করার কোনো দরকার নাই, তখন এরা তো না ভোট দিয়ে দিবে। এই না ভোট দেওয়ার পরে 75-এর বিপ্লবীদের যে অবস্থা হয়েছে, 24-এর বিপ্লবীদের সেই অবস্থা হবে বলে জনগণ মনে করে। এই জন্য গণভোট আগে প্রয়োজন, এবং গণভোট আগে হলে জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, নিঃসংকটে ভোট দিতে পারবে। আর বাংলাদেশের তো জাতীয় নির্বাচনে 100% ভোট হয় না, 40 থেকে 50% ভোট হবে। তখন ওনারা যুক্তি দিবেন যে এখানে 50% বা 49% যদি ভোট হয়, বলবে এই পার্সেন্ট ভোট হয়েছে, এটা কোনো প্রয়োজন নাই। তখন এই বিপ্লবীদের কি অবস্থা হবে? ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ। রফিকুল ইসলাম আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন কাজী মনিরুজ্জামান মনির ভাইকে, যে বিএনপি একজন নেতা ইশরাক, ঢাকার মেয়র, তিনি বলছেন গণভোট হলো অবৈধ। তা গণভোট যদি বর্তমান অবৈধ হয়, তো আমরা যতটুকু জানি জিয়া রহমান একবার গণভোট করছিলেন হানা পক্ষে, ওটাও তো গণভোট। তাহলে কি বিএনপি অবৈধ দল নয়? যদি গণভোট অবৈধ হয়, তাহলে ওই সময়ের গণভোট কি ওটা বৈধ ছিল, বা ওই দলটা কি এখন বৈধ হয়েছে? এই কথার প্রেক্ষিতে একটু দয়া করে উত্তর দেবেন। ধন্যবাদ মুনির ভাই, আপনার সব প্রিয় উপস্থিতি এবং দর্শক শ্রোতা ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনির ভাই, আমরা দেখেছিলাম 2006 সালে আওয়ামী মাফিয়াদের লগি বইটা তাণ্ডবে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পাইছিলাম, যেটা সংস্কার খেলা খেলতে গিয়ে 2টা বছর সময় পার করে পরিশেষে আওয়ামী ফাঁসিবাদীদের হাতে ক্ষমতাটা দিয়েছিল। এবং তার জন্য দেশের জনগণ গত 17টা বছর ধরে অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করছে। তো বর্তমান আমাদের দেশে কিছু রাজনৈতিক দল এই সংস্কার কথা বলে এই যে সময়গুলো ক্ষেপণ করছে, এবং আমরা যে নির্বাচন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, তো সেই নির্বাচনটাকে বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলেন। সংস্কার নিয়ে কথা হচ্ছে না কেন? গণভোট এবং বিএনপি নমিনেশন, 2 বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে একটু বলেন ভাই। ওইটাই আমি আসছি, গণভোটটা তো বিএনপি বলছে যে দিবে না,
গণভোটটা তো দিবে বিএনপি, সেটা বলছে নির্বাচনের সময়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে জামাত কিছুদিন আগে পিআর নিয়ে কথা বললো সেটা শেষ, এখন গণভোট নিয়ে যে সময়ক্ষেপণটা করছে, এটাতে তারা মানে দেশের জনগণের কাছে কি মেসেজ দিতে চায়? মানে এই গণভোট হইলে কি বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই প্রশ্নটা আমি বিজ্ঞ আলোচকদের কাছে আমি জানতে চাই। ধন্যবাদ মুনির ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এমন দলকানা হয়ে গেছি যে দলকানা থেকে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশের মানুষ যেমন সরকার তেমনই আসবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ দলকানা থেকে কথা বলতেছে। বিএনপি থেকে এমন একটা দল যারা একটা বালুর ট্রাকও সরাতে পারেনি। আজকে বিএনপি 19 সালে হয়তো একটু আন্দোলন করতে পারতো কিনা সন্দেহ। যারা আজকে আন্দোলন করে দেশটা একটা সমৃদ্ধশালী করলো, দেশের মানুষের অধিকার গুলান ফিরিয়ে দিল, দেশের মানুষের আজ ভাবাদর্শ গুলোকে তুলে ধরার সামর্থ্য রাখতেছে, যারা আজকে প্রজ্ঞাবান মেধাবী, যারা প্রথম সারিতে অংশগ্রহণ করে সরকারকে, ফেসিবাদী সরকারকে হটাইছিল, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন। নীতি নৈতিকতা আমাদের কোথায় হারিয়ে যাচ্ছে? আমরা বাংলাদেশের মানুষেরা ভালো করে জানি কারা এই আন্দোলনের পেছনে সক্রিয় ভূমিকা পালন করছিল। আমরা এরপরেও এনসিপি বলেন, মনির ভাই, এরাও খুব খারাপ। এরা কিসের আন্দোলন করেছিল? মেডিকেলের ডিজাইনে হয়তো ওদেরকে একটু সামনে রাখা হয়েছিল। এরা এই সুযোগে দেশের আজকে প্রতিনিধি মনে করতেছে। কারা আন্দোলন করছিল এটা বাংলাদেশের মানুষ জানে, আমরা সবাই জানি, বলতে চাচ্ছি না, সেটা বড় কথা নয়। গণতন্ত্র কাকে বলে? মানুষের রায় খেয়ে তো গণতন্ত্র বলে। আপনি অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করেন, মানুষের পারসেপশন বোঝা যাচ্ছে যে অনেকে গণভোট চাচ্ছে, সেখান থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে। কিসের জন্য? ওই ফেসিবাদী একই নমুনে, একই দৃষ্টান্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্ত করুক এই দৃষ্টান্ত থেকে। ধন্যবাদ সবাইকে। বিজয়, এনামুল হক বিজয়, আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকবে? মিউট আছেন, আনমিউট করতে হবে আপনার মাইকটা মিউট। জি জি মনির ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত যারা যারা আছেন এখানে, আমাদের সিনিয়র নেতা কর্মীরা, মনির ভাই আমি একটু কথা বলতে চাই। মানে যদি আমাকে একটু বেশি সময় দেন তাহলে আমি প্রশ্নই করবো, অন্যদিকে যাব না ইনশাল্লাহ। বর্তমানে বিএনপির কিছু কিছু নেতা বলতেছে যে জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কে? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হচ্ছে কুমিল্লা 11 আসন 14 গ্রাম উপজেলার মানে সংসদীয় এমপি ছিলেন আর কি বিএনপির সাথে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যদি এমপি না হইতো, আমার মনে হয় যে ওই সময় একটা সিটের জন্য বিএনপি ক্ষমতা যাইতে পারতো না 2001 সালে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাড়ি যতবার আগুন দেয়া হয়েছে, ঠিক আছে, ততবার যদি কোনো বিএনপির কোনো এই যে 16 বছর পর্যন্ত আমরা কখনো দেখি নাই যে আমির খুসরো মাহমুদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্যান্য কোনো নেতা কর্মী, এই যে আমার ভাই যে এখানে যে আছেন বিএনপি নেতা, ওনার ঘরে কয়বার আগুন দিয়েছে আওয়ামী লীগ। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হচ্ছে সে যে নিজের এলাকায় যাইতে পারে নাই 16 বছর। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হচ্ছে সে যার কারণে আপনারা 2001 নির্বাচনে মানে শুনেন আব্দুল্লাহ তাহের। আচ্ছা যাই হোক, আমি একটা কথা আসি। আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে। ভাই একটা মিনিট আপনি সময় দেন, একটা প্রশ্ন আমি করি। বিএনপি বলতে পিসার উপর প্রশ্ন আছে, আপনার পিসার উপর প্রশ্ন আছে। আজকে বিষয় হচ্ছে যে বিএনপি কে ফোন করছে, সে কথা বলবে কি বলবে না, সেইটা থাকলে আপনি প্রশ্ন করেন। আমার কথা শোনা যাচ্ছে মনির ভাই? জি শুনতেছি, বলেন প্রশ্নটা বলেন, অনেক সময়। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমার মোস্তাফিজ স্যার সবাই আছেন, আপনারা অবশ্যই আমার প্রশ্নটা জবাব দিবেন। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে মানে যতবার গণভোট হয়েছে, এই গণভোট গুলা কে করেছিল? আমাকে একটু উত্তর দেন প্লিজ। মোস্তাফিজ স্যার আমার উত্তরটা দেন। বাংলাদেশে বিগত স্বাধীনতার পর থেকে উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম বলেন কোন প্রশ্ন থেকে বলেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে, আমি সংক্ষিপ্তই করব, কোনো ইয়া নাই। আমার প্রশ্নটা হচ্ছে, যদি জুলাই সনদের আইনি ভিত্তি যদি না দেওয়া হয়, তাহলে বর্তমান যে সামনে যে ইলেকশনটা হবে, এটা কি 72-এর সংবিধানে হবে? কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এই যে বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস সরকার, উনি যে বর্তমানে ওনার দায়িত্ব ছিল আইন অনুযায়ী, আমরা জানি, আমাদের ব্যারিস্টার ভাইও এখানে একজন আছেন, যে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হয়। 3 মাসের মধ্যে যদি না হয় তাহলে 6 মাসের মধ্যে করতে হয়, তারপরে তাকে ক্ষমতা ছাড়তে হয়। এটা হলো আইন অনুযায়ী। এখন এই যে আগে যে ফখরুল ছিল তত্ত্বাবধায়কের সময়, উনি 2 বছর ছিলেন, তাকে যদি আমরা অবৈধ বলি, তাহলে ইনার তো 6 মাস পার হয়ে গেছে।
এখন যদি 6 মাস পার হয়ে যাওয়ার পরে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে যদি ইলেকশন করে, তাহলে যে দলগুলো ক্ষমতায় আসবে, যে দল বিএনপি হোক আর জামাত হোক, তাহলে কি তারা কি বৈধ সরকার, বৈধ হবে নাকি অবৈধ হবে? আমার প্রশ্নটা এই জায়গায়। হাবিবুর রহমান আনমিউট করেন, বলেন। মিউট আছেন, আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট করেন। জি বলেন এখন বলেন। আবার মিউট করে দিয়েছেন, বলেন। জি জি, কিছুদিন আগে শুনলাম যে আমাদের ইসলামী স্কলার জাকির নায়ক আসবে, আবার কিছু লোক বলে ওটাতে বাধা দিয়েছে। তাহলে একজন স্কলার আসবে, সেটা আমরা নিরাপত্তা দিতে পারি না, সারা দেশের নির্বাচনে আমরা কিভাবে নিরাপত্তা দিব? এটা মাহবুব স্যারের কাছে আমার প্রশ্ন, যে একজন মানুষকে আমরা জীবন নিরাপত্তা প্রটোকল দিতে পারি না, সারা বাংলাদেশের নির্বাচনটা আমরা কিভাবে করব, কিভাবে প্রটোকল দিব? আর 2 নম্বরে হচ্ছে যে আমাদের গণভোট আগে দিতে হবে, সরকারি ভোটের আগে গণভোট দিতে হবে, 2 মাস 3 মাস আগে দিতে হবে। আমরা নির্বাচনের দিনে গণভোট চাই না, আমরা গণভোট চাই আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তারপরে সরকারি ভোট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। বলেন। আসসালামু আলাইকুম। মানুষ তো এর নিরাপত্তা চাইতেছে, অনিরাপত্তা চাইতেছে। আজকে আমি ব্যক্তিগতভাবে আমার বিএনপির 14 বড় ভাই আছে, নির্বাহী কমিটির সদস্য, উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে? আজকে আমি বিএনপি করি, এটা সবাই জানে। বিএনপি করতে যে 17 বছর অনেক মামলা খাচ্ছে, এটাও বড় ভাইয়েরা জানে। শুধু একটা প্রার্থীর বিষয়ে আজকে একটা কথা বলছি, গতকালকে রাতের বেলা সাধারণ একটা কথা বলছি যে এই সিটটা যদি রাজশাহী দুর্গাপুরে, এই সিটটা যদি বিএনপির বর্তমান যে প্রার্থী দিচ্ছে, এই প্রার্থী থাকলে জামাতের দখলে যাবে। এই কথা বলার কারণে আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। তার প্রমাণ আপনি তো সাংবাদিক সাহেব, আপনি তো বলেন হানান ভাই প্রমাণ তো থাকে না। আমারই বিএনপির প্রার্থীরা, আমি প্রমাণ দিচ্ছি, দেখেন অডিও কল আমার নম্বরে, দেখেন আপনার আসল কোনটা? এটা রাজশাহী পুঠিয়া দুর্গাপুর থানা 5 নম্বর আসন, রাজশাহী জেলা পুঠিয়া দুর্গাপুর থানা। আমি দেখেন ওটা অডিও কলটা শোনাচ্ছি, শোনেন। আমি আছি বারাসরে, খুব গরম হয়েছে বুঝলেন। কারা কারা এটা গরম করলো? গরম জন হয়েছে, কখন থেকে তারপরে হয়েছে ওই তারপরে হাটাররা সমস্যা কি? আমি এলাকায় আচ্ছা শোনেন বড় ভাই, আমাকে কালকে রাত্রে একটা ভিডিও দিছি, হালকা একটা ভিডিও, এইটুকু দিছি ভিডিও অংশটা, যে রাজশাহী পটিয়া দুর্গাপুরে যদি নমিনেশন 17 বছর যে একটা মামলা, খানে একটা থানার জিডি হয়নি তার নামে, তাকে নমিনেশন দিছে। এই ব্যক্তিকে নমিনেশন দেওয়ার কারণে বিএনপির সিটটা জামাতের দখলে যাবে। আমি এতটুকু কটূক্ত ভাষায় কথা বলছি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত কোটি টাকা খাইছে। আচ্ছা, আমি যদি একটা নাগরিক হিসেবে যদি আমি সমালোচনা না করতে পারি নিজের দলের, তাহলে আমি কোন দেশের নাগরিক? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমার ছোট বড় ভাইয়ের কাছে একটা অনুরোধ, আজকে যে আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, আর বেজিক অবস্থায় বিএনপির কোন কর্মকর্তা লেগে? আমাকে তো সবাই বলতেছে যে আপনি সংবাদ সম্মেলন করেন, প্রেস মিটিং করেন। এই প্রেস মিটিং সংবাদ সম্মেলন করে কি লাভটা হবে? আমি আজকে রাস্তায় পড়ে থাকলে আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা কি হবে? আমার কি হবে? আজকে এই দল কিভাবে আমি করতে পারবো? কিভাবে এই দলকে আর ভালোবাসবো? যে সাধারণ একটা কথার কারণে তারা আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, সাধারণ কথার কারণে। আজকে আমি আমার এলাকার থেকে আজকে এখনো 20 কিলো ফাঁকে আমি বসে আছি, আমি 20 কিলো ফাঁকে বসে আছি। তা আমার 14 বড় ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি এটা কেন করলো? আমার কাছে শোনো, আমার কাছে যত 100টা ফোন আসছে, 100টা ফোনে পলিটিক্যাল আছে, কখন ফোন দিছে নম্বর সকাল চলে। আপনি 1 নাম্বার হলে এখানের যে প্রসঙ্গতে আপনি আসেন নাই। 2 নাম্বার হচ্ছে আপনি কি লোক হয়ে গেছেন যে আপনি বলেন যে মহাসচিব কত কোটি টাকা খাইছে? এটা আপনি বলতে পারেন
জামাতের যে নমিনেশন দিয়েছে কোথাও কোনো কথা হয়েছে? আপনি কি তারেক রহমানের চাইতে বড় হয়ে গেছেন? ওইখানে যাকে প্রার্থী দিয়েছে আর যাকে দেয় নাই, যে দেয় নাই সে কি কিছু বলেছে? আমাদের বারবার তারেক রহমান সাহেব আসন ভিত্তিক ডেকে ডেকে কথা বলেছে, কথা বলতে বলতে লাস্ট করেছে মত বিনিময় সভা প্রত্যেকটা বিভাগে। এখন সেই মত বিনিময় সভা আমাদের প্রার্থীদের কি বলছে? আমি প্রার্থী যদি মেনে নিতে পারি, আপনি কিভাবে একজন মহাসচিবের কথা বলেন? এই বছর নমিনেশনে কোনো একানা করির কোনো কোথাও কোনো ই হয় নাই, কোনো সুপারিশ চলে নাই। 7টা জরিপ হয়েছে, সেই 7টা জরিপের উপর ভিত্তি করে এরপরে নমিনেশন দেওয়া হয়েছে যে কে নমিনেশন দিছে। হাবিবুর নবী খান সোহেল তাকে নমিনেশন দিচ্ছে। সে কতবার আমি 3 বার গিয়েছি, আমাকে দিবে কি দিবে আমি জেলা গিয়েছি, রিমান্ড কেটেছি। প্রসঙ্গ ছাড়া আমি মনির ভাইকেও বলছিলাম যে ভাই প্রসঙ্গ ছাড়া কাউকে নিয়েন না, নিলে তো ওই অহেতুক টাইম কিল হবে। ধন্যবাদ আপনাকে। ওনার বিষয়টা প্রসঙ্গের মধ্যে ছিল, কারণ আমাদের দ্বিতীয় আলোচনা এটাই হবে যে বিএনপির নমিনেশন নিয়ে, তো সেজন্য ওনাদেরকে বলতে দেওয়া হয়েছে। না মনির ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি ছোট্ট বড় ভাই, যে আমাদের এই আসনটা কি সঠিক পর্যবেক্ষণ হয়েছে? সঠিকভাবে কি পর্যবেক্ষণ করা হয়েছে? যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হইতো, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, একটা বড় ভাই বললো 17 বছরে তার নামে একটা থানার জিডি নাই কেন? আমার এই প্রথম প্রশ্ন, 17 বছরে একটা থানা তার জিডি নাই এলাকায়। তার চেয়েও কোনো কেন্দ্র নির্বাহী কমিটির আপনার সদস্য এখানে শুধু আছে প্রার্থী। আপনারা যে তদন্ত করলেন, তদন্ত রিপোর্টটা কি আসলে সঠিক না আনসঠিক, এটা দেখেন, মাঠে দেখেন। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। মনির ভাই বলেন, বিএনপির নমিনেশনের বিষয়টা দর্শকের কিছু প্রশ্ন থাকার বিষয় এবং বিএনপির নমিনেশনের শুনেন, আমি আগের বারে কিন্তু খুব কম সময় বলছি, 8 মিনিটের মতো। তারপর যাই হোক, এখন অনেক প্রশ্ন করেছে। আপনাদের চ্যানেলটা তো হলে জামাতের চ্যানেল, সবাই আমি কমেন্টসও দেখি। আর এরাই হচ্ছে জামাতের যাই হোক, বিষয়টা হচ্ছে যে এদের জন্যই আমাদের জামাত সম্পর্কে বলতে হয়। হ্যাঁ, ওই যে বললো যে আপনার 2001 সালে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আপনার হচ্ছে যে আমি ওই সময় টকশোতে যাইতাম, তখন দেখতাম যে এইটা আপনার ওই 3 বছরের আগে থেকে চ্যাম্পিয়ন শুরু করেছে। ওইটা প্রকাশ হয়েছে 2001 সালে। 2001 সালেটা কি 2001 সালে হয়? আপনি এখনই গুগলে সার্চ দেন। এখন হচ্ছে যে এখন আমার ওনাকে বলতে ইচ্ছা করতেছে, সবচেয়ে ওই সরকারের সময় দুর্নীতি বা সরকার ছিল ওই সমাজ কল্যাণ মন্ত্রী আর ছিল কৃষি মন্ত্রী। কারণ তারা যে দলীয়করণ করেছে, বারবার বলে যে সার্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না তাদের দুর্নীতি। তারা ওই মন্ত্রণালয়ে গিয়েই তাদের পিএস, এপিএস, ডিজি, আমি সমাজ সেবায় চাকরি করেছি, হাফিজ শিবিরের সভাপতি ছিল, তাকে আইনা এপিএস করছে, সাথে সাথে প্রমোশন দিয়ে পিএস করছে, এরপর ডিজি করছে, হান্নান সাহেবকে সচিব করেছে। এই 2 মন্ত্রণালয় নিয়োগ বলেন এবং তাদের স্টাফ বলেন এবং যত ঠিকাদার বলেন, সব জামাত ছাড়া কাউকে দেয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি কেউ আসে আমি সেই সালে ধরাই দেবো। আমরা বলি না এখন, তাইলে দলীয়করণ যারা করতে পারে, এর চাইতে বড় দুর্নীতিবাজ আর কেউ থাকতে পারে না। এরপরে সেকেন্ড হচ্ছে তাদের ইসলামী ব্যাংক, তারা বলে ঘরে ঘরে চাকরি দেবে। সেই ইসলামী ব্যাংক তারা সেখানে ছাঁটাই করেছে কেন? আওয়ামী লীগের লোক ঢুকাইছে বা বিএনপির লোক ঢুকাইছে। আপনারা ভাই তাদের একটা কিছু পরামর্শ দেন, তাদেরকে ট্রেনিং দেন যে এইভাবে চলতে হবে, আপনি ছাঁটাই করতে পারেন। আর ইসলামী ব্যাংক তারা নিয়ে সেখানে 5000 ছাঁটাই করেছে, কারণ ইসলামপন্থী কারা কারা আছে। তাইলে তো তাদের ছেলে মেয়েদের, তাদের দলের লোকের চাকরি হবে। আমি আরো চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার এলাকায় দান অনুদান যা কিছু এখন পর্যন্ত দিচ্ছে, জামাতের লোক ছাড়া কাউকে কোনো দান অনুদান দেওয়া হয় না। আমি আমার এলাকায় আমি কলেজ ভবন করে দিছি, কেউ জামাত, আওয়ামী লীগ, বিএনপি কেউ করেনি, আমি কিন্তু করে দিয়েছি। আমি মসজিদ করে দিয়েছি, 2টা স্কুলের টিন সেট ভবন করে দিয়েছি সিডরের সময়, অনেক কিছু। সবাই কে জামাত কে অন্য আমি দেখি না, সবাইকে আমি দিই। কিন্তু এই জামাত, শুধুমাত্র জামাতের লোক ছাড়া কোনো জায়গায় কোনো একটা হোস্টেলও রাখবে না, একটা মেসেও রাখবে না। আপনারা দেখছেন এর মধ্যে একটা মারামারি হয়েছে, ওই মেসে জামাত ছাড়া একজন ছিল, কি যেন একটা কথা বলছে, কিন্তু সে কোনো দল করে না, তাকে মারছে ওই চট্টগ্রামে। তাই আমি মনে করি এরা হচ্ছে
যারা দলীয়করণ এবং নিজেদের ছাড়া কিছু বুঝে না, এরা স্বার্থপর, এরা বড় দুর্নীতিবাজ, এর চাইতে দুর্নীতিবাজ হতে পারে না। এখন ওই দুর্নীতির যদি সরকারি ভাবে হয় তাও জামাতের দায় কিছুটা, না এলে কিছুটা পরে। কারণ তারা কেন সেইখানে মন্ত্রী পরিষদের মিটিং এ বলে না যে আমাদের এই দুর্নীতিগুলো হচ্ছে, বলতো সেখানে কি কোনো আছে কিনা, কোনো রেজুলেশন এজেন্ডা ছিল কিনা, এটা একটা ব্যাপার। এখন আমি এটা বলছি, এখন জামাত অনেক গালি দিবে, এরকম জামাতের প্রশ্ন করবে, আমাদের উত্তর দিতে হবে, কিছু করার নাই। আপনার দেখেন এই যে সরকার আপন ভাই ভাই মিশতে পারে না, আর যে দল মনে করেন 5টা জিনিসে একমত হয়েছে আর সবগুলাই একমত হতে পারে না, সেইখানে সরকার বলে যে 7 দিনের মধ্যে আপনারা মিলে আসেন। এত বড় অযোগ্য সরকার আর থাকতে পারে না। কেন তারা এটা বলবে? এটা বলতে পারে যে আপনারা নিজেরা মিলে আসেন 7 দিনের মধ্যে, এইটা মিলতে পারে? আবার তারা ডাকবে কি ডাকবে আরেকজনে, এটা খুবই মানে লজ্জাজনক যে এটা হতে পারে না। এরপর হচ্ছে যে আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আপনার এই জন্য একজনে বলছিল যে আগে হারুনের ভাতের হোটেল ছিল, আর এই সরকার ওই ঐক্যমতে করে ওখানে কপি হাউস খুলছে, যায় সারাদিন বসে বসে থাকে, কোনো ফলপ্রসূ হয় না। আরে এইটা তো কাজ ছিল আলী রিয়াজ সাহেবের। আলী রিয়াজ প্রত্যেকটা দলকে কাউন্সিলিং করে এই জুলাই হত্যা, জুলাই শহীদ, এই আহত সবকিছু বুঝিয়ে তাদেরকে কনভিন্স করে প্রত্যেকটা পয়েন্টকে রাজি করাইবে, এটাই তো তার ক্ষমতা, এটাই তারা করবে। আমি দ্রুত উত্তরগুলো দিয়ে দিই। এরপর হচ্ছে যে একজনে বলছে বিএনপি কেন চাচ্ছে না। বিএনপি তো ভাই চাচ্ছে। আপনার বিএনপি কে বরঞ্চ এই একটা দল বিভিন্ন সময় বলতো যে তারা এইটা চায় না, এইটা চায় না, এইটা চায় না, বলতেই আছে। বরঞ্চ সালাউদ্দিন সাহেব বলেছিল যে যে কোনো জায়গায় আমাদেরকে ডাকলে সেইখানে সই করব এই জুলাই সনদে, এবং করেছে। আপনার হচ্ছে আমরা বারবার বলতেছি, এক ভাই বলছে যে সেও মানে দ্বিচারিতা কথা বলছে, ভুলে হয়তোবা বলছে যে জাকির নায়েক আসবে তারে ট্যাকেল দেওয়া যাচ্ছে না, তাহলে কিভাবে নির্বাচন হবে? ভাই এইটা আপনি একটা বললেন যে প্রশাসন পারতেছে না, আবার সেখানে আপনি আবার 2টা নির্বাচন চান। আমরা বলতেছি বারবার আর্থিক সাশ্রয় এবং একটা সমস্যা, এবং আমার কথাটা আমাদের ব্যারিস্টার সাহেব বলছে, আমরা বলি নাই এই অর্থ সাশ্রয় হবে, এই সরকার বলছে, নির্বাচন কমিশন বলছে, অর্থনৈতিক সমিতি বলছে, সুজন বদুল আলম মজুমদার বলছে, এবং আমরা এর সাথে যোগ করেছি যে একই দিনে সম্ভব এবং কোনো সমস্যা নাই। পাশাপাশি একটা নির্বাচন কয়েকদিন আগে হলে এই নির্বাচনের ওই মূল নির্বাচনটাকে আর সেটা থাকবে না। আর একজনে বলেছে ভাই আপনি তাহলে তো এটা অবৈধ হবে, কিভাবে নির্বাচন হবে? আর ভাই 1/11 সরকার তো করছিল, সেইটা কি অবৈধ কি রয়েছে আপনার ওই আইন বিশেষজ্ঞ ভালো জানে। আবার এই সরকারও তো ক্ষমতায় আছে 1.5 বছর হয়ে যাচ্ছে, এখন এরা যেহেতু আছে এটা সবকিছুই সংসদে আবার পাশ করা যায়। আর পাশাপাশি গণভোট যারা বেশি বেশি বলতেছেন তাদের আবারও বলতেছি, গণভোট যেহেতু অনুমোদন বা পাশ হবে সংসদে, সেইখানে প্রত্যেকটা দল যদি তাদের দলের ম্যানিফেস্টো লিখে থাকে যে আমরা এটা করব, এইটা দিব, তারপর সেইটার উপর ভিত্তি করে মানুষ ভোট দিবে। একজনে বলতেছে যে এই গণভোট না দিলে মানুষ বিশ্বাস করতে পারতেছে না বিএনপি কে, এই তারা করবে কিনা। ভাই আপনি জামাতের ভাই, এটা তো তাহলে আপনাদেরই প্লাস। আপনি যদি জনগণ দেখে যে বিএনপির উপর আস্থা নাই, বিএনপির ভোট দেবে না, জামাত কি করে ফেলাইবে? আপনার নির্বাচনে, জাতীয় নির্বাচনের সমস্যা কি? বিএনপি যত ভুল করবে, যত অবিশ্বাস হবে, ততই তো মানুষ ভোট দেবে না। এটা তো বিএনপি হাটে নাই যে বিএনপি ওই সিলভারিয়া লই যাবে। নির্বাচন হবে স্বচ্ছ, এবং যেখানে জামাত আছে, জামাত প্রত্যেকটা সিটে অবশ্যই তাদের কেন্দ্র বিএনপি চাইতেও তাদের এজেন্ট, তাদের লোকজন আরো বেশি শক্তিশালী, কারণ তারা কখনো কেন্দ্র ছেড়ে যায় না। আমাদের সাথে যখন নির্বাচন করতে প্রমাণ। আর এক ভাই বলছে 91 সালে আমাদের সাপোর্ট দিয়েছে। ভাই লজ্জা লাগে, এত খারাপ থাকে। তাহলে তো 96 সালে আমরা পাইছি 116টা, আপনারা পাইছেন 3টা। বিষয়টা হচ্ছে 91 সালে বেগম খালেদা জিয়া বলছে নৌকা ঠেকাও। আমার আসনে আমরা 4 গুণ ভোট, আপনাকে এই টকশোতে বলেছি। বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার শামসুল আলম তালুকদার, নির্বাহী কমিটির মেম্বার, জেলা বিএনপির সেক্রেটারি, তাকে নমিনেশন দিয়েছে, তারে বুঝাই টুজাই বসাই দিচ্ছি। কারণ জামাত বলছে আমরা কোথাও বসতে পারবো না, আমরা সব জায়গায় নির্বাচন করব। জামাত কোথাও আমাদের বসে না, আমরা বসাইয়া নৌকা ঠেকাই দিতে 17টা আসন পাইছে। সেইখানে আপনার 96 সালে নির্বাচন করছে আলাদা, ভোট পাইছে 13,000, আমরা পাইছি 38,000, 5 বছর এমপি থাকার পরেও। এখন
এই যে 4 গুণ ভোট আমাদের, আমরা স্যাক্রিফাইস করেছি 91 সালে জামাতের জন্য, বলছে যে আপনাদের জন্য যেহেতু আসছি আমরা সরকার গঠন করেন, এক ভাইকে সাপোর্ট দিলাম। এই জন্য বলে যে আমরা বানাইছি, আমরা এটা করছি। এ কি? এটা তো মানুষ এরকমই বিকৃত করা ঠিক না। আমরা সব জায়গায় সাইডে দিয়ে আমাদের প্রার্থী বসাই দিয়ে কাজ করছি, আপনারা এক জায়গায় ছাড় দেন না, বলছেন না আমাদের নির্দেশ নাই। আপনারা জিজ্ঞাসা করেন, আপনাদের কেন্দ্রে জিজ্ঞাসা করেন, বাংলাদেশে কোথাও বিএনপি কে সাপোর্ট দেয়নি, তারা যে কটা ভোট পাইছে সেই কটা পাইছে, বরঞ্চ আমরা এই প্রায় 20 জায়গায় সাপোর্ট দিছি। এখন এইটা তো যদি না অস্বীকার করে তাহলে কি বলবো? এরপর বালুর ট্রাক সরাই দেবেন। আরে ভাই, ছাগলের মতো যদি কথা বলেন ভাই রাগ হয়। বালুর ট্রাক ছিল 1 ঘন্টা, আমি গুলিবিদ্ধ হয়েছি, পা ভেঙে গেছে, আমরা নামছি, আমরা ভয়তে নামতে পারিনি, আতঙ্কে নামতে পারিনি। আপনাদের যে পাখির মতো গুলি করে মারছে, কি করছিলেন? আপনারা তো বলছিলেন অমুকের ফাঁসি হইলে বাংলাদেশ কিয়ামত করে দেবে, ঘোড়ার আন্ডা করছিলেন। 15 বছর আপনাদের হেড অফিসের তালা খুলতে পারেন না মগবাজারে। আর 1 ঘন্টার জন্য সেখানে তো খালেদা জিয়া কথা বলছে, আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, হাইকোর্টে নামছি। আপনারা সেদিন কি করছিলেন? আপনারা তো আমাদের সাথে ছিলেন। আপনারা মনে হয় আপনারা লুঙ্গির তলে থাইকা কাজ করেছেন। আবার বড় গলায় বলে একজনে যে এনসিপির কোনো ভূমিকাই নাই, কারা করছে মানে জামাত করছে। আরে ভাই, থাকলাম সারা বছর লুঙ্গির তলে, 15 সালের পর তো আমি সাজলাই দিয়ে খুঁজে পাইনি। আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলাম। এখন এনসিপি কে যে বলছেন যে তাদের কোনো ভূমিকা ছিল না, তীব্র নিন্দায় প্রতিবাদ জানায়। তারেক রহমান সাহেবকে আপনাদের আমির 2 বার বলছে, একবার মাস্টার মাইন্ড বলছে, একবার মহানায়ক। তারেক সাহেব বলছে না, এই আন্দোলনের সম্মুখ ভাগে ছিল ছাত্ররা, এরপর জনতা, এরপর রাজনৈতিক দল, সবার কৃতিত্ব আছে। অকৃতজ্ঞ আপনারা। আপনার বাবা যদি হয় নায়েবে আমির, না নায়েবে না আমির, তাহলে আপনারা ওই ইতে সরোয়ার্দিতে প্রোগ্রাম হয়েছে, দেখলাম ডক্টর ফজলুল হক বলে যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ফজলুর রহমান, অথচ সে বলে তারেক রহমান। কেমনে বলে এরা? লজ্জা শরম লাগে না? 2 জন লোক বলছিল, আরেকজন আর মনে নাই আমার নাম। আমি এইটা বলতে চাচ্ছি। আর এক ভাই এটার সাথে ছিল না, সে বলল যে ওই আব্দুল্লাহ তাহেরকে ভালোভাবে, আমার কাছে 7 মিনিটের বক্তব্য আছে পুরোটা, এলাকায় যাই কর্মী সভা করে বলছে, কর্মীরা আমি হাঁটু ধরা মানুষের নির্বাচনের আগে, সেইটা আমারটা আবার জাল করিয়া ছাড়ছে। হাঁটু ধরা, আমি হাঁটু ধরবো একবার, নির্বাচিত হলে 5 বছর আমার হাঁটু ধরবে। কত ধরনের প্রতারক এই আব্দুল্লাহ তাহের। আপনি তার সুনাম গাইতেছেন, বক্তব্যটা দেখাই দিছিলে মনির ভাই, দেখাবো, এখন আছে, সেভ করা আছে। এখন এইটা প্রসঙ্গ থুয়ে আরেকটা চলে যাবেন, এইটা ঠিক না ভাই। আপনার এইবার আসেন, এরপর রফিকুল ইসলাম, ইশরাকের গণভোট অবৈধ হইলে ভাই আপনারা এই যে কথাগুলো টেনে আনেন, অবশ্যই পরবর্তী সংসদে, পরবর্তী সরকার সবগুলোকে এই সংসদে বৈধতা দেওয়া হয়। আপনার কোনোটা কিছু হলে এই শেখ হাসিনা কিভাবে সরকার গঠন করছে, আপনার যখন 111 সরকার বলছে আমাদের বৈধতা দিতে হবে, আমাদের কোনো কিছু করবে না, খালেদা জিয়ার কাছে আসছে, খালেদা জিয়া বলছে না, একেবারে আমি এটাকে হবে না, যা নিয়ম আছে তাই হবে। তখন শেখ হাসিনা বলছে বৈধতা দেবো, বৈধতা দিছে। অতএব সবকিছুরই বৈধতা হয়। যে প্যান্ট পরে তার একটা চেনও থাকে জরুরত কাজের জন্য, এটাই। এরপরে দুর্গাপুরের ভাই, আমি নির্বাচন প্রসঙ্গে চলে এই নমিনেশন প্রসঙ্গে চলে আসছি। দুর্গাপুরের ভাই, আপনারা জানেন যে প্রত্যেকটা প্রতিপক্ষ সুবিধা নেবে। আমাদের নমিনেশন নিয়ে আমরা নিজে আমার আসনে শুনেছি, প্রতিপক্ষ বলছে যে নমিনেশনটা দিলে দেখবেন যে ভাঙ্গা বিএনপি চুরমার হয়ে যাবে, ওরা মারামারি করবে, কুত্তার মতো কামড়াইবে। আমি শুনেছি, বক্তব্য দিয়েছে, ঘরোয়াভাবে তাদের মিটিং করেছে। সেইখানে তারেক রহমান অনেক চেষ্টা করেছে, চেষ্টা করে আমাদের সাথে প্রথমে বসছে এক একটা ডিস্ট্রিক্টের পর আসন, এরপর ব্যক্তিগতভাবে কথা বলেছে, এরপরে মত বিনিময় সভা করেছে। সেইখানে যে কথাগুলো বলেছে আমাদের প্রত্যেকটা প্রার্থীর হৃদয় লেগেছে। আমরা বিশ্বাস করেছি উনি যেটা সিদ্ধান্ত নেবে সেইটাই সঠিক। এখন আপনার যেখানে যেখানে কিছুটা উল্টাপাল্টা হয়েছে, কিন্তু প্রার্থী কি বলছে? প্রার্থী কি বলছে যে না ওনাকে দিল কেন, সেটা কিন্তু বলেনি। অত উৎসাহিত হয়ে আপনি বলেন ভাই, আপনি তো একজন প্রার্থীর অধীনে প্রথমে হচ্ছে আপনি বিএনপি করেন, এরপর করেন আপনি একটা দল, মানে একজনের সাথে ছিলেন, এগুলো তো বলাই ঠিক না। উনি আবার এখানে এসে বলে যে মহাসচিব কারো সুপারিশই শুনে নেয়। জরিপ যদি ভুল হয়, হতে পারে, সবগুলো কি ভুল হবে? জরিপটাকে সমন্বয় করেই তো উনি দিছে। আমি নিজেও জানি যে এই জরিপগুলো হয়েছে,
আমরা ধরাছোঁয়ার বাইরে, এই খবর নিয়ে গেছে, এই জায়গায় আসছিল, 10 জনের কাছে জিজ্ঞাসা করেছে, এটা তো আমরা পেয়েছি। না পাইতাম তাইলে বলতাম যে না উনি ঠিক করেনি। তাই অবশ্যই নমিনেশন যথাযথভাবে হয়েছে এবং 2-4টা হতেই পারে, এত বড় একটা দল। আমাদের তো একটা হিসাব আছে যে আমাদের একেবারে যারা যারা হবে এরকম তো দিব। এখন এরকম অনেকে মনে করে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি কোন লোক প্রমাণ দিতে পারে যে এই মনোনয়নে কোনো বিন্দু মাত্র লেনদেন করেছে, কেউ কারো সুপারিশ শুনেছে, তাইলে আমার কাছে সে আসবে, আমি বুঝিয়ে দিব। এবং কিছু লোক সমালোচনা বা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে, আমাদের যারা নমিনেশন পায় না, নজরুল ইসলাম খান সে নির্বাচন করবে না, রিজভী ভাই সাধারণত নির্বাচন করে না, আমাদের হাবিবুর নবী খান সোহেলকে আমরা টার্গেট আছে তাকে মেয়র মনোনয়ন দেওয়া হবে, যেহেতু ইশরাককে একটা জায়গা থেকে দেওয়া হয়েছে, নতুবা এখনো 9 আসন খালি আছে। এরপরে আলাল ভাই সে 7 থেকে নির্বাচন করত, পরবর্তীতে তার উজিরপুর বাড়ি থেকে, এইবার তার বরিশালে একটা জায়গা থেকে করতে, সেখানে আগেই মুজিবুর রহমান সরোয়ার সে চিফ হুইপ ছিল, তারপরে সে মেয়র ছিল 2 বার, 3 বার না 4 বার এমপি ছিল, সেখানে তার অবস্থানটা ভালো। এরপর আবু নাসের রহমাতুল্লাহ অনেক কাজ করেছে। আমাদের আলাল ভাই শেষের দিকে গেছে, যার কারণে জরিপে তার নামটা ওইরকম আসেনি। আপনারা প্রত্যেকটা লোকের কথা বললে আমি পাই টু পাই হিসাব নিকাশ করে আপনাদেরকে নুরুল সে শুধুমাত্র যুবদল করে না, প্রশ্ন তো অনেক করছে, যুবদল করে দক্ষিণের একটা সে সভাপতি একটা ইউনিটের, সেইখানে মনে করেন জেলার ধরেন, সেইখান থেকে নমিনেশন আমাদের দলে এরকম হয়নি। এবং সে কিন্তু বলেছে যে না আমি এটা তারেক সাহেব আমার বাবার মতো, সে যেটা করছে সেইটাই ফাইনাল। এখন কিছু অতি উৎসাহী কর্মীদের সাথে বা কেউ উস্কানি দিয়ে এগুলো করে, এরকম মনে করেন প্রত্যেকটা জায়গায়। আপনার গাংনি যেখানে, সেখানেও যে আগে ছিল সে এবার একটু কম ছিল এলাকায়, যারা ছিল তাদের জরিপ আসছে। আপনার ফজলুর রহমান পটল সাহেবের মেয়ে এবং ছেলে 2 জনে ভাই বোন, সেখানে আমরা দেখেছি আমাদের মেয়েদের কোঠাও ফিল আপ করা লাগে ন্যূনতম আপনার, সেইটা আমরা করার জন্য আবার মোটামুটি জনপ্রিয়তা 2 ভাই আর একই পরিবার, 2 ভাই তো ভাই বোনের তো একই লোক, একই আগে তো একসাথেই আন্দোলন সংগ্রাম করেছে, একসাথে 2 ভাই বোন মিছিল মিটিং করেছে, এখন 2 জন নমিনেশন চাচ্ছে। এইটা তো হতেই পারে, যেহেতু ইসলামিক দল বা জামাত তারা যেটা সিদ্ধান্ত নেয় গোপনীয় ভাবে ওইটাই, কিন্তু আমাদের তো পরবর্তীতে সবাই প্রতিযোগিতায় নামে, সেখান থেকে যাদেরকে নমিনেশন দিচ্ছে যথার্থ হয়েছে। আর আপনার আর কোনো প্রশ্ন আছে মনির ভাই? না, তাই আমি মনে করি বাংলাদেশের 237টা আসনে যে মনোনয়ন দিয়েছে, 2-1টা ব্যতিক্রম ছাড়া সকল নমিনেশন খুব সুন্দর হয়েছে, যথাযথ জায়গায় দিয়েছে এবং কোনো ধরনের সুপারিশ, কোনো ধরনের লেনদেন কোনো এইভাবে হয়নি। যে মনোনয়ন পাবে সেও জানতো না যে সে মনোনয়ন পাচ্ছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আনমিউট করতে হবে। বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রামে প্রার্থীর উপর হামলা হয়েছে, গুলি করা হয়েছে ওনাকে। আগামী নির্বাচন আসলে এখান থেকে বিএনপির বড় ধরনের ফাটল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বেশ কিছু জায়গাতেই মনোনয়ন বিষয়টা নিয়ে অনেকটাই আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে নিজেদের পছন্দ মতো প্রার্থী না দেওয়ার বিষয়ে। আপনি কি বলবেন? ধন্যবাদ মনির ভাই আমাকে দ্বিতীয় পর্যায়ে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার এই কোশ্চেন এবং দর্শকরা অনেকগুলো কোশ্চেন করেছেন এবং সরাসরি আমাকে ডাইরেক্ট করেও কিছু কোশ্চেন করছেন, এর জবাবগুলো দিব। এটা হচ্ছে আমার মানে এই এখন যেই বক্তব্য যা বলবো এটার শেষ পার্টে আমি এই জবাবগুলো দিব। বাট ওভারঅল হচ্ছে আমি বিএনপির মনোনয়ন সম্পর্কে একটা আমার অবজারভেশন বা দু একটা বিষয় একটু খুবই চট করে বলতে চাই, এটা বুঝতে সুবিধা হবে বা দর্শক যারা আছে তারা এটাকে চিন্তা করতে পারবে। খুব দেরিতে হলেও যে বিএনপি 237টি আসনে মনোনয়ন প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে, তবে 63টি আসন এখনো তারা ফাঁকা রেখেছে। হয়তোবা এখানে আমরা সাধারণ মানুষ বা আমজনতা যেভাবে চিন্তা করে তারা অন্যান্য শরিক দলগুলো, ইভেন মনিরুজ্জামান ভাইয়ের কথা থেকে এই বিষয়গুলো আসছে যে বিভিন্ন শরিক দল, তারপরে এখনো যে সমস্ত প্রার্থীদেরকে হেভি ওয়েট অনেক প্রার্থী যারা বাহিরে পড়ে গেছেন তাদেরকে কিভাবে ইনক্লুড করা যায়, কিভাবে নেগোসিয়েশন, কিভাবে বার্গেনিং হয়, এই বিষয়গুলো হয়তোবা আসবে ওই 63টা আসনের মধ্যে। তবে এখানে একটা আইকনিক ব্যাপার হচ্ছে খালেদা জিয়াকে এবারও 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। খালেদা জিয়া কখনোই নির্বাচন ফেল করেন, which is very good। আর তারেক রহমান, দিস ইজ দ্য ফার্স্ট টাইম
সে নির্বাচন করতে যাচ্ছে। তবে তার খালেদা জিয়াকে একটা আসনে দিলে মানে আমি পার্সোনালি আমার ভাল লাগতো আর কি, যে এটা তারা তাদের দলীয় সিদ্ধান্ত চিন্তা করছে, কারণ যেহেতু উনি বয়োবৃদ্ধ মানুষ, কারণ যখন 3টা আসনের তিনি হয়তো বা পরবর্তীতে ছেড়ে দিবে, কারণ তাকে অলংকার হিসেবে তাকে সামনে সম্মানার্থে রাখা হয়েছে, যা আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে কিছু দায় দায়িত্ব, কিছু রেসপন্সিবিলিটিস তো আছেই, কিন্তু যে মানে তিনি তো যেহেতু একটু অসুস্থ বয়স্ক, ঠিক ভালো ফ্রি মুভও করতে পারে না, তার যে কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে বিং এ মেম্বার অফ পার্লামেন্ট, সেটা আসলে ওইভাবে সে সম্পন্ন করতে পারবেন না। ওই হিসাবে একটা আসনে তাকে দিলে সবচেয়ে বেশি ভালো হতো। আচ্ছা, এই মনোনয়নের মধ্যে যে কয়েকটা বিষয়ে পরিলক্ষিত হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে একটু চট করে বলি যে এবছর যে মনোনয়ন দেওয়া হয়েছে যেই প্রার্থী 237 জন, এর মধ্যে প্রায় 100 জনের উপরে বা আরো বেশি হচ্ছে কি বলে ব্যবসায়ী। আর ব্যবসায়ীরা যদি প্রার্থী হয় তাহলে দ্যাট ইজ এ প্রবলেম, যেটা আমরা বিগত দিনে স্বৈরাচারী হাসিনা সরকার আমলে দেখেছি। তাদেরকে মেম্বার পার্লামেন্ট ছিল 85% ছিল ব্যবসায়ী, আর ব্যবসায়ীরা যেখানে হয় যেটা তখন দুর্নীতির স্কোপটা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে যে ব্যবসায়ীদের সংখ্যাটা অনেক বেশি এবছর, যেটা আমরা এই 37 জনের মধ্যে দেখলাম। আমরা দেখলাম বয়স্কদের প্রার্থীটা খুবই বেশি। বয়স্কদের যে যেহেতু বিএনপি অনেক সুসংগঠিত দল, অনেক বড় দল, তারা কিন্তু এই দলটাকে গোছানোর জন্য তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে পারতো। তরুণদেরকে সুযোগ দিয়ে, তরুণদেরকে মোটিভেট করে, এবং তরুণদেরকে যে আসলে তারা কি হবে তাদেরকে সুসংগঠিত করা, তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করার জন্য তাদেরকে নির্বাচনের ফিল্ডে নিয়ে আসতে পারতো। সেটা না করে তারা বয়স্কদের দিয়েছে, এবং এমন বয়স্ক আমরা দেখেছি যারা লাঠি দিয়ে ভর করে চলে, যারা হুইল চেয়ার বাউন্ড, এবং দীর্ঘ সময় দেশে এবং দেশের বাইরে তারা হসপিটালে ট্রিটমেন্ট নেয়। যদি তারা এটাই হয়, তাহলে তার উপরে যে একটা যে পার্লামেন্টের যে মানুষের যে একটা আমানত, যে দায় দায়িত্ব থাকে, এটা উনি ওইভাবে পালন করতে আমার মনে হয় যে সক্ষম হবেন না। আরেকটা সবচেয়ে সিগনিফিকেন্ট যে অবজারভেশন, সেটা হচ্ছে এই যারা বিগত দিনে স্বৈরাচার হাসিনা সরকারের সাথে যারা আতাত করে চলেছে, বিএনপির অনেক আতাত করে চলেছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তারাও এবার এই 237 জনের মনোনয়ন লিস্টে রয়েছে, এবং এর সংখ্যা অনেক অনেক। এটা হয়তোবা যা মনির ভাই তো বললেন যে এটা জরিপের মাধ্যমে হয়েছে, এটা কেমন জরিপ হয়েছে, নাকি এটা মির্জা ফখরুল ইসলাম অথবা তার জনক তারেক রহমানের মাধ্যমে এই লিস্টটা হয়েছে কিনা, এটা আসলে সাধারণ জনগণ হতাশ হয়েছে যে এই দুর্নীতিবাজদের। কারণ বিএনপি অনেক বড় দল, এগেইন এন্ড এগেইন আই হ্যাভ বিন কিপ টেলিং, বিএনপি অনেক বড় দল, অনেক নেতা নেতৃত্ব রয়েছে, তারা ক্লিন ইমেজেরকে মানুষকে তারা সামনে নিয়ে আসতে পারতো, রাদার দেন এই যে চাঁদাবাজ এবং দুর্নীতি, এবং বিশেষ করে যারা স্বৈরাচারী হাসিনা সরকারের সাথে আতাত করে চলেছে তাদেরকে। এবং আমরা আরেকটা পরিতাপের বিষয় যে গত 24 বছর আগে যারা নির্বাচন করতে চেয়েছে, 91-এ যারা এমপি, 96-এ, 2001-এ এবং 2008-এ যারা নির্বাচন করেছে, তারা আবার, তাহলে এটা দ্বারা তরুণ নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা নেই, এবং নেতৃত্বের শূন্যতায় বসে কি বিএনপি, এইটা কিন্তু জনগণের সামনে এটা দৃশ্যমান হয়েছে। এবার যে বিষয়টা, আর সবচেয়ে একটা বিষয় এখানে যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে একই পরিবার থেকে কাউকে, মানে একই পরিবার থেকে 2 জনকে মনোনয়ন দেওয়া হয়, হুইচ ইজ ভেরি গুড। পারিবারিক যে অনেক সময় যেমন আমরা একটা প্রার্থীর নাম না বলি, যে যারা সাবেক সংসদ সদস্য ছিল, স্ত্রী সংসদ সদস্য ছিল, হাজবেন্ড সংসদ সদস্য ছিল, এবার হাজবেন্ডকে দেওয়া হয়েছে, এর জন্য স্ত্রীর মায়া কান্না আমরা দেখলাম, তাই সে কান্নাকাটিও করেছে। এইটা দেখেছে। আরেকটা বিষয় হচ্ছে যারা বিশেষ করে ভারতের সাথে তেলবাজি করছে, যারা ভারতকে তোষণ করেছে, তাদেরকেও এই নমিনেশন থেকে বাইরে রেখেছে। হয়তোবা জানি না সামনে এটা আসলে কি হবে, তারা হয়তোবা সামহকুনুরে ফাঁকফোকরের মধ্য দিয়ে চলে আসবে, হয়তোবা যে যদি আপার হাউস হয় সেটার মধ্যে দিয়ে। তবে এখানে যে বিষয়টা, যেমন বিগত দিনগুলো থেকে আমরা দেখেছি বিএনপির একটা চমৎকার একটা ছিল, ঐতিহ্য ছিল, তারা ফর্ম বিক্রি করে, ফর্ম কালেক্ট করে, এবং লোকজনের প্রার্থীদেরকে ভাই বানায়। এটা কিন্তু এবার সেটা করেন নাই, না করে তারা প্রার্থীর একটা সিলেকশন হয়েছে। এই সিলেকশনের কারণেই, যার কারণে বিভিন্ন জায়গা থেকে কথা উঠেছে। এবার যদি আমি দু একটা বিষয় একটু কথা বলি, যেমন সুনামগঞ্জে 1 আসনে আনিসুল হক এর কথাটা আসছে, তিনি নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমরা দেখলাম, তিনি বলেছেন যে 20 কোটি টাকা খরচ হয়েছে তার এই নমিনেশন নিতে। এটা আমি একেবারে সুনামগঞ্জে 1 আসন আনিসুল হকের নাম ধরেই বলে দিলাম। যে বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম সেও বলেছেন
সেও বলেছেন, সে তো যে আওয়ামী লীগের সময় এটা তার সম্ভবত একটা ইয়া ছিল, এই যে কি চেয়ারম্যান জানি, আওয়ামী চেয়ারম্যান, এরকম কোন একটা বক্তব্য ছিল, কাজী মানে তার একটা লেভেল ছিল, ট্যাগ করা হতো। সেই কাজী শরীফুল ইসলাম যিনি আওয়ামী রাজনীতি করেছেন, তাকে এনে বগুড়া 1 আসনে নির্বাচন করতে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। বিশেষ করে 24-এর জুলাই বিপ্লবের পরে আওয়ামী প্রেতাত্মাদের পুনর্বাসন এবং জাতীয় সংসদ সদস্যদের মধ্যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটা, এটা একেবারেই সুন্দর হয়নি। আমি এবার কোশ্চেনের দিকে যাই। তো এর আগে আরেকটা অবজারভেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই বিএনপি যে বারবার যেই কথাটা বলে যে এটা রিপ্রেজেন্টেটিভ একটা এবং গণতন্ত্রের চর্চা হয়, তো আমরা এই 237 জনের মধ্যে আমরা দেখলাম মাত্র 10 জন নারী প্রার্থী রয়েছে, মাত্র 10 জন নারী প্রার্থী, মাত্র 10 জন, সংখ্যালঘু রয়েছে 4 জন, যা এটা কখনোই হোল মানে যে রেশিওকে রিপ্রেজেন্টেশন করে না, রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক তারা সংসদ সদস্য দিতে ব্যর্থ হয়েছে। এবার আপনার কোশ্চেনের জবাব এবং দর্শকদের জবাব, সেটা হচ্ছে এই মনির ভাই বারবার এই কথাটা বলবে, অনেক জোরে জোরে বলবে, চিল্লায় বলবে, নানান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেও বলবে, বাট বাস্তবতা এটাই যে মনোনয়ন ঘোষণার পরে কিন্তু ওই দিন রাত্র থেকে আমরা দেখলাম ঢাকা থেকে শুরু করে পদ্মা সেতুর উপরে চিটাগাং, সাতক্ষীরা, মেহেরপুর, মাদারীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল বিভিন্ন জায়গায় অঘটন ঘটছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে চিটাগাংয়ে একজন নিহত পর্যন্ত হলো, হুইচ ইজ ভেরি আনফরচুনেট। যে তাহলে আমরা জুলাই থেকে কি শিখলাম? আমরা সেই আগের পুরাতন ধ্যান ধারণার রাজনীতিতে এখন রয়েছে। আমার যে হান্নান ভাই যেই একটা বক্তব্য বললেন যে রাজশাহীর দুর্গাপুর এলাকায় যে প্রার্থীকে দেওয়া হয়েছে, ওই প্রার্থীর কারণে ওখানে হয়তো জামাতে জিতে যাবে, এটা তার অবজারভেশন, বাট তার কথা কিন্তু তার কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হলো। মনির ভাই তাকে কথাগুলো বলতে দিচ্ছেন না, এবং যে এই যে ফেয়ার প্রসেস হয়েছে কি হয়নি সেটা হচ্ছে ভিন্ন বিষয়, যে জরিপের মাধ্যমে হয়েছে, যে ফেয়ার প্রসেসে সিলেকশন হয়েছে না অর্থ বাণিজ্য হয়েছে, এক্ষেত্রে সে বিষয়গুলো পরের বিষয়, কিন্তু তার এই যে অবজারভেশনটি কিন্তু টেক ইনটু কনসিডারেশনে নেওয়া হচ্ছে না, তাকে বলতেই দেওয়া হচ্ছে না, বরং যে যা সিলেকশন হয়েছে সেটাই কারেক্ট, এটাকে দেওয়া হলো। এখন দেখেন মনির ভাই তো চলে গেলেন, উনি থাকবেন কিনা বাসবেন কিনা, মনির ভাইকে আমি একটু বলবো আপনি আমার এই বক্তব্য শেষ অংশটুকু একটু শুনে নেবেন। ওই সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা বলেছেন এবং কৃষি মন্ত্রণালয়ের কথা বলেছেন, যে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মতিউর রহমান নিজামী সাহেব, কৃষিমন্ত্রী ছিল বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল মিনিস্ট্রি, সেটাকে উনি যাওয়ার পরপরই এই মন্ত্রণালয়ের এত বেশি উন্নয়ন সাধন করলেন, যার কারণে আরেকটা রুগ্ন মন্ত্রণালয়ে তাকে ট্রান্সফার করা হলো, যেটা বেগম খালেদা জিয়া সরাসরি বলেছেন যে তাকে ওটা হচ্ছে এটা কি বলে পরবর্তী মতিউর রহমান সাহেবকে যেই মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় দেওয়া হলো, এবং হি ডিড আ ম্যাসিভ ডেভেলপমেন্ট। তার এই সমাজ কল্যাণ মন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং জামাতের যে সংসদ সদস্য যারা ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি কেউ কোনোদিন দেখাতে পারেনি, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ওই সময় দুর্নীতি দমন কমিশন বহু ধরনের চেষ্টা করেছে, তারা কিন্তু সেটা পারেনি, কিয়ামত পর্যন্ত এটা পারবে না। এখন মনির ভাই যেটাকে চমৎকার রাজনীতিবিদ খুব সুন্দর, আমি শেষ করে দিচ্ছি, আমি আপনার এই প্রশ্ন উত্তর পর্বেই যাচ্ছি, যে দুর্নীতি উনি বলছেন দলীয় দুর্নীতিকরণের কথা, দলীয় দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। মনির ভাই এটা বলতে চাইছি, যদি ইফ আই টেক ইনটু কনসিডার, যদি এটা কি ধরে নেই, তাহলে বিএনপির মাধ্যমে যত মানুষের পিএসসি থেকে শুরু করে ভিসি নিয়োগ থেকে শুরু করে জাজ নিয়োগ থেকে শুরু করে জাজেস, বিচারপতি, একেবারে আমলা থেকে নিয়োগ থেকে শুরু করে যে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে, বিচারপতির বয়স বাড়ানোর মধ্য দিয়ে, যার কারণে তো এই 11 ঘটনাগুলো ঘটলো। জামাত সাপোর্ট করেছে, আপনার 14 সালের নির্বাচনে যাইতে মানা করেছে জামাত, আমরা তো উপর লেভেলে ছিলাম, আপনার এই এখন আপনি এগুলো তো আপনি যখন বললে তো হবে না, আপনার টাইমও আমি বলছি আমাদের অপরাধ আছে, কিন্তু তারা ইসলামের নাম বলে দলীয়করণ করছে, সেইটা দুর্নীতিবাজ হয় না। আপনি সেইটা বিএনপিটা তো আমি বলেই নিছি, আপনি সেইটাকে আবার তো নতুন করে বলা দরকার নাই। আর বিশ্বাস এই জামাত করলো, লগি বইটা নিয়ে আসলো। মনির ভাই আমি একটু বলি, আপনি প্রয়োজন আবার বললেন, এটাই সৌন্দর্য মনির ভাই, দিস ইজ দ্য বিউটি। আপনি আবার বললেন,
ঠিক আছে, আমার বলার পর আপনি সবগুলো একটু লিখে নোট করে রাখেন। তো এই দুর্নীতি কিন্তু যদি দলীয়করণের দুর্নীতির দোষে যদি জামাতকে দোষী করার চেষ্টা করা হয়, তাহলে এর শতভাগ, শতগুণ, সহস্র গুণে বিএনপি দোষী হবে প্রত্যেকটা ক্ষেত্রে। মনির ভাই চট করে এখন আরেকটা কথা বলে ফেললেন মনির ভাই, যে জামাত 2014 সালে নির্বাচনে যেতে না করেছে। অফকোর্স না, ওই সময় নির্বাচনে যেতে কে না করেছেন? শমশের মুবিন চৌধুরী। শমশের মুবিন চৌধুরী কাদের ছিল? আপনি পরে বললেন তখন তাদের সামনে প্রেসক্রিপশন ওয়েস্ট, আমি দায়িত্ব নিয়ে বলতেছি এবং অন এয়ারে বলতেছি, রেকর্ড হচ্ছে কথাগুলো, তখন ওয়েস্ট তাদেরকে বুঝাইছে। জামাত ছিল এবং আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, তাদের মধ্যে মিটিং হয় এবং আওয়ামী লীগকে বলা হলো, শেখ হাসিনাকে বলা হলো, শেখ হাসিনা মেনে নিছে আগামী 6 মাসের মধ্যে আরেকটা সাধারণ নির্বাচন হবে। এই এগ্রিমেন্টে তখন 3 দল একমত হয়েছিল, কিন্তু সেই হাসিনা আর সেই 6 মাস কিন্তু আর ফেরত আসেনি। আনটিল জুলাই লাস্ট ইয়ার 2024 পর্যন্ত সেই 6 মাস ফিরে আসেনি। এই কথাটা বিভ্রান্ত করলে হবে না। এবার এই যে জনগণ যে বিষয়টা আসছে, কেন যে গণভোট যদি এখন না হয়, তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি পাবে কি পাবে না, এর একটা অন্যতম বেরিয়ার বাধা হচ্ছে আর্টিকেল 70। কারণ যখনই এটা পার্লামেন্টে আপনি গণভোটে ছাড়বেন, তখন স্পিকার সাহেব বলবে এটা হাই জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, তখন যেটা হবে আমাদের দেশের আর্টিকেল 70 এটা বাধা হয়ে দাঁড়াবে। কেন বাধা হয়ে দাঁড়াবে? তাহলে শেষ করে দিচ্ছি ভাই, ওয়েস্টমিনিস্টারের গণতন্ত্র আমরা চর্চা করি না, আমরা ইউএস এর গণতন্ত্র চর্চা করি না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে এর গণতন্ত্র চর্চা করি না, কারণ এই আর্টিকেল 70 মাধ্যমে বলা হচ্ছে আপনি আপনার দলের এগেইনস্টে গিয়ে ভোট দিতে পারবেন না, আপনি আপনার দলের এটা কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। আর এই আর্টিকেল 70 ব্যাপারে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, আর এটাকে মানে নেই, নোট অফ ডিসেন্ট দিয়ে আছে। তাহলে যখন আপনি এটাকে গণভোটে আপনি পার্লামেন্টে পাঠাবেন, তখন তো জনগণ আপনার দলের এমপি তো এইটার পক্ষে ভোট দিবে না, কারণ যদি আপনার অবস্থানটা না হয়ে থাকে অথবা আপনার অবস্থান যদি হা হয়ে থাকে, তাহলে সে প্রার্থী কখনো না ভোট দিতে পারবে না। কারণ যদি না ভোট দিতে যায়, তাহলে তার সংসদ সদস্য পদ অটোমেটিক্যালি আউট, সে আউটস্টেড ফ্রম দ্য পার্লামেন্ট, সে পার্লামেন্ট থেকে ছিটকে পড়বে। এটা কখনোই গণভোটের আইনি ভিত্তি যদি এখন না দেওয়া হয়, পার্লামেন্টের মাধ্যমে যদি পাশ করার চেষ্টা হয়, আপনি লিখে রাখেন এই গণভোটের আইনি ভিত্তি কখনো আলোর মুখ দেখবে না। আচ্ছা, গণভোট হলে যে সংস্কার, যে বিষয়টা হচ্ছে যে গণভোট হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একটা ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে না, আসলে গণভোট হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাকে আমি মনে করি না, আমি পার্সোনালি না। আনটিল আনলেস আপনি দেখেন যে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, যে মাদক ব্যবসায়ী, বদলি বাণিজ্য, থানার ওসি থেকে শুরু করে সবগুলোকে যে ম্যানিপুলেট যে করা হচ্ছে, কারা করতেছে? একটা সংগঠন, একটা দল করতেছে। আপনি যদি আপনার দলের মধ্যে, আপনার নেতৃত্বের মধ্যে যদি সংস্কার না নিয়ে আসেন, তাহলে তো শুধু গণভোট দিয়ে আপনি সংস্কার কতটুকু করতে পারবেন? ধরেন আইনি ভিত্তি হলো এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ, এবং ভিত্তি করে আগামী নির্বাচনটা হলো, আপনি সো হোয়াট, এই নির্বাচন দিয়ে কি হবে? যদি পার্লামেন্টে আপনি যদি আপনার মতো করে স্বাধীনভাবে যদি কাজ না করতে পারেন, আপনি যদি নিজের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না করেন, আপনার দলের ভিতরে যদি সংস্কার না নিয়ে আসেন, তাহলে তো এটা দিয়ে খুব বেশি আশা করা যায় না। আরেকজন ভাই বলেছেন, যে হাবিবুর রহমান ভাই বলেছেন যে আচ্ছা, আরেকটা ভাই যেটা বলেছেন যে তাহলে আইনি ভিত্তি যদি না দেওয়া হয়, এর উপরে ভিত্তি করে আগামী সরকার কি হবে? এটা কি বৈধ সরকার হবে নাকি অবৈধ সরকার হবে? আপনি দেখেন, যদি আপনি বর্তমান কনস্টিটিউশন দিয়ে যদি নির্বাচন করতে চান, এই নির্বাচন এই বর্তমান কনস্টিটিউশন দিয়ে তো এই সরকারকে সাপোর্ট করে না, তাহলে এই সরকার যে নির্বাচন করবে এবং যেই সরকার ফর্ম করবে, এটা তো অবৈধ সরকার হবে। তাহলে আইনি ভিত্তি লাগবে, এই আইনি ভিত্তির উপরে বেস করে যে আপনার হবে সংসদ নির্বাচিত হবে, সেটা হবে বৈধ হবে। আনটিল এন্ড আনলেস এটা যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে এটা হবে না। পরিশেষে যে একজন ভাই বলেছেন, এটা মনির ভাইও বলেছে, যে একজনের নিরাপত্তা দিতে পারে না, তাহলে কিভাবে নিরাপত্তা হবে? এই বিষয়গুলো হচ্ছে দেখেন, পরিশেষে যে এটা ডক্টর জাকির নায়েক কেন দেশে আসতে পারলেন না বা আসতেছেন না, অফার করা হচ্ছে না, দিস এন্ড দ্যাট, এটা হচ্ছে একটা চক্র এখানে কাজ করেছে। এটা একটা চক্র নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে, এটা নিরাপত্তার অজুহাতে, এটা স্রেফ একটা নিরাপত্তার অজুহাত, এছাড়া আর কিছু না। পরিশেষে আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমরা এই আইনি ভিত্তি, জুলাই সনদ, সংস্কার নিয়ে অনেক কথা বলতেছি, সামনে গণভোট আসতেছে, সামনে সংসদ সদস্য এই নির্বাচনগুলো হবে। এই নির্বাচনগুলোর আলটিমেট রেজাল্টটাকে, আলটিমেট
গোলটা প্রত্যেকটা নির্বাচনী দল, নির্বাচনমুখী দল তাদের একটা ম্যানিফেস্টো দেয়। বিএনপি যেমন 31 দফা দিচ্ছে, জামাত দিবে, এরকম তারা দিবে বলবে। তো তারা বলে যে জনগণের নিরাপত্তাকে এনশিওর করতে চায়, জনগণের মান সম্মান ইজ্জতকে এনশিওর করতে চায়, জনগণের সেফটি সিকিউরিটিকে এনশিওর করতে চায়, জনগণের চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, স্বাধীন বিচার ব্যবস্থা এগুলো করতে চায়। এগুলো হচ্ছে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? গত 54 বছর আমরা এটা পারি না। এখন এই সময়ের মধ্যে আপনাকে এগুলো করতে হবে। দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের বাহিরে এসে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট, ফর দ্য ভেরি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি আসেন না। আমরা আলোচনার মাধ্যমে একটা সুন্দর ইনসাফ ভিত্তিক বসবাসযোগ্য আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আগামীর বাংলাদেশকে গড়ে তুলি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। বিএনপির নমিনেশনের বিষয়টা নিয়ে বলবো। বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন যে ডাকসুতে যেভাবে পরাজিত হয়েছে মন গড়া প্রার্থী দেওয়ার জন্য আগামী নির্বাচনে বিএনপির একই অবস্থা হতে পারে যদি এখনো বিএনপি সংশোধন না করে। বিএনপির এই নমিনেশন দেওয়ার বিষয়টা এবং তৃণমূলের যে বিভিন্ন জায়গাতে প্রতিক্রিয়া আসছে, আপনি কিভাবে বিশ্লেষণ করতে? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে বিএনপির এত আগে নমিনেশন দেওয়াটা আমি পজিটিভ ভাবে দেখি। আমি এইভাবে জিনিসটা দেখি যে আগে দেওয়ার কারণে যেটা হয়েছে, পাবলিক জানতে পারতেছে বিএনপি যদি আমি সমর্থক হই আমার প্রার্থীটাকে, এইটার কিছু নেগেটিভ এফেক্ট আসছে। সেটা হচ্ছে যে দলীয় কন্দল এবং অন্যান্য কিছু, এই দলীয় কোণগুলো অ্যাকচুয়ালি দলীয় ডিসিপ্লিন উপর নির্ভর করে। আমি যদি এই জিনিসটা জামাত এবং বিএনপি থেকে যদি তুলনা করি একজন নিরপেক্ষ বাংলাদেশের নাগরিক হিসাবে, এই যে মনিরুজ্জামান ভাই যেটা বলতেছিলেন যে জামাতের 2 জন মন্ত্রী ছিল, তারা দলীয়করণ করেছে, এই করেছে। অ্যাকচুয়ালি দলীয়করণ করেছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সো এখানে জামাতকে আলাদা করা যাবে না। বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট যে তারা দুর্নীতি করে নাই। এখানে আমি যে জিনিসটাতে আসবো সেই জিনিসটা হচ্ছে জামাতের যে কর্মী বাহিনী আছে তাদের ভিতরে ডিসিপ্লিন আছে কি জন্য? কারণ তারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, এরা ম্যাক্সিমাম কর্মী যারা আছে তাদেরকে ফ্যামিলিকে তারা চাকরির ব্যবস্থা করে, এবং তাদের কাছে রিয়াটা যে দলীয়করণ, যেটা দলীয়করণটা কিন্তু ওইটার আন্ডারেই আমি মনে করি দেশে ব্যক্তিগতভাবে কেউ টাকা পকেটে না ভরিয়া যদি তাদের দলকে সংগঠিত করে, এবং এই কারণেই জামাতের লোকজন আমি বলবো গ্রাউন্ডে আরো ডিসিপ্লিন। আমি মনে করি যে এখন যদি জামাত তো 300 আসনে দেয়, হয়তো বা আমি বিএনপির মতো এরকম কামনাকামনি মারামারি অন গ্রাউন্ডে দেখবো না। কারণটা কি, তাদের বেশিরভাগ লোকই হচ্ছে যারা জামাত করে কর্মী, তারা বেশিরভাগই এমপ্লয়েড। সো আমি মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে সবচেয়ে বেশি রোল প্লে করে হচ্ছে একটা বেকার, একটা বড় একটা বেকার যে সংস্থাটা আছে, তারা যখন কোনো কিছু না পারে তখন একটা দলের সাথে কাজ করতে চায়। এবং এই মুহূর্তে আমি বলবো যারা আগে আওয়ামী লীগ করতো তারা ইচ্ছা করলে কিন্তু জামাতে ইনক্লুড হতে পারতেছে না, কারণ জামাতের যে রুলস এন্ড রেগুলেশন আছে, আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি, আমি বলি ডিজিএফআই আমি রিপোর্ট দেখেছি, তারা বলেছে যে জামাত যেভাবে তাদের রিক্রুটিং করে এবং তাদের মেনটেনেন্স করে এবং তাদের যে লিডারশিপ, সেটার মধ্যে গণতন্ত্র চর্চা হয়, কিন্তু বিএনপির ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে চর্চাটা হতো না। কি জন্য? কারণ এই যে মনে করেন এই মুহূর্তে জনাব তারেক জিয়া দেশ থেকে আসতেছেন না নিরাপত্তা বিভিন্ন অজুহাতে। আমি মনে করি দিস ইজ এ বুলশিট, ওনার আরো আগে আসা উচিত ছিল। আমি মনে করি যে যদি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণ বিপ্লবটা ছিল, এইটার সবচেয়ে বড় রাইট ছিল বিএনপির, রাইট ছিল এটা নেতৃত্ব দেওয়ার। এই নেতৃত্ব যদি দিত বিএনপির পজিশন আরো সংহত হইতো। কেন দিতে পারলে না? এটা বিএনপির ব্যর্থতা। এবং এই কারণেই আমি মনে করি যে বিএনপির যে কর্মীরা ছিল, ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছে এই বিপ্লব কিন্তু আমরা করিনি, একবার কিন্তু বলে দিয়েছিল। সো আমি মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে জামাতের যে কর্মীরা আছে তারা এমপ্লয়েড, বিএনপির কর্মী এমপ্লয়েড নাই দেখেই বিভিন্ন সময় বিভিন্ন চাঁদাবাজি আসতেছে। হ্যাঁ, যাদের এগেনস্টে চাঁদাবাজি আসছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে ফিউচারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নমিনেশন যে দেওয়া হয়েছে, এর মধ্যে আমার যেটা ভিউ সেটা হচ্ছে বিএনপি এই 237 জনের মধ্যে যদি আমি অ্যানালিসিস করেন, তাদের সবারই মানি পাওয়ার আছে এবং মাসল পাওয়ার আছে। বেসিক যারা এর মধ্যে আমি একটা জিনিস বলবো যে আমি যেহেতু মিলিটারি কমিউনিটির, বিএনপির যারা মিলিটারি কমিউনিটি আছে তাদের সাথে অনেকের সাথে আমার যোগাযোগ আছে, তারা অনেকেরই এই মানি পাওয়ারটা নাই। আমি অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য যারা বিএনপিতে আছে, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন এবং মেজর হাফিজ, এই দুজনকে সেনাবাহিনীর কোটা বা ডিফেন্সের কোটায় তারা পেয়েছে, এটা আমি বলবো না, কারণ তারা হচ্ছে বিএনপির কোর কমিটি মেম্বার। নতুন যারা আছে তারা
একজনও একটা মিলিটারি অফিসারও পায় নাই, এটা আমার কাছে খুব অবাক লাগছে। এটাতে আমাকে বিশ্বাস করতে অনুপ্রেরণা জাগাচ্ছে যে এরা তো নিশ্চয়ই নমিনেশন পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে পারে নাই। তো এই জিনিসটা আমি জানি না বিএনপি কিভাবে অ্যান্সার দিবে। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে আজকে বিএনপির সিনিয়র লেভেলের একজনের সাথে কথা বলছি, পরবর্তীতে কনফার্ম করার জন্য আরেকজনের সাথে কথা বলছি। তারা বলেছে যে সিনিয়র অনেক হেভিওয়েট প্রার্থী যারা নমিনেশন পায় নাই তারা কি নাকি নিজেদের সিটি তারা বিক্রি করে দিছে, যে তারা টেকনোক্র্যাট মন্ত্রী হবেন। আমি বললাম যে এটা যদি হয়ে থাকে তাহলে বিএনপির আপনাদের সেন্ট্রাল কমিটি কি করছে, টাকার ভাগ তো তাহলে তারাও পাইছে, এটার আবার অ্যান্সার দেয় না। সো আমি মনে করি যে বিএনপির যে এই 237 এটা হয়েছে মাসল পাওয়ার এবং মানি পাওয়ার, এটা আমি দিব্য চোখে দেখতেছি তাদের প্রত্যেকের ইয়া করে। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে ময়মনসিংহ 8 আসনে লোকটার নামটা ভুলে গেলাম, সে ছিল হচ্ছে তারেক সিদ্দির এগেইনস্টে যে এয়ারপোর্টের একটা দুর্নীতি মামলাতে সে হচ্ছে কয় নম্বর আসামি। সেই লোক এতদিন ব্যবসা করছে আওয়ামী লীগ তারেক সিদ্দিকের সাথে, এবং হি গট এ বিএনপি নমিনেশন, এবং লোকজন তাকে বলতেছে তাদেরকে বিএনপির অনেক লোকজনকে সহায়তা করে। আমার কথা হচ্ছে এই যে টাকাটা ইনকাম করেছে, এই টাকাটা ইনকামের মাধ্যমে আমি মনে করি যে সেই নমিনেশনটা বেছে এবং প্রতিটা জায়গায়। সো আমি মনে করি যে এটাই বিএনপির পজিটিভ দিকটা হচ্ছে এই যে 237 জনের নামটা পাস করছে, ইট ইজ নট দ্য ফাইনাল। সো তাদের কিন্তু এখন সুযোগ এসছে পাবলিকের সেন্টিমেন্টটা বুঝে এটাকে সংশোধন করার। আর আমি মনে করি যে মিলিটারির যারা লোকজন আছে, হ্যাঁ আমি স্বীকার করি যে শেখ হাসিনা আমলে বাংলাদেশ মিলিটারি একাডেমির নাম ডুবাই ফেলছে কিছু অফিসার, ভারতের পক্ষ হয়ে কাজ করছে, তারা ভারতে পালায় গেছে, সেনাবাহিনীর দুর্নামের একটা চরম পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু এই জিনিসটা, এটার যে পজিটিভ সাইড, যেটা পজিটিভ, এইটার বিরুদ্ধে কেন আওয়ামী লীগ এতদিন টিকতে পারছে? কারণ তারা আওয়ামী লীগকে আর্মির একটা হেজুমনিকে তাদের সাপোর্টে রাখছে। কিন্তু আমি মনে করি, আমি যে মিলিটারিতে চাকরি করেছি ওখানে আমরা জন্মগতভাবে ভারত বিরোধী এবং ম্যাক্সিমাম লোক হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। সবাই জিয়াউর রহমানকে একটা ম্যাক্সিমাম, আমি বলতেছি ম্যাক্সিমাম, এবং যে পার্সেন্টেজটা আওয়ামী লীগ করতো তারা হচ্ছে ফ্যামিলি লেভেল আওয়ামী লীগ। কিন্তু এই জিনিসটা বিএনপি কখনোই এটা সুযোগ নেয় নাই, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে? তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। বিপরীতে বিএনপির কাছ থেকে আমরা কি দেখতেছি? বিএনপি এবার দেখলাম বিএনপির সেনাবাহিনীর কাউকে নমিনেশন দেয় নাই। সো আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের প্ল্যানিং এর মধ্যে কিছু একটা ঘাপলা আছে। এবং আমি মনে করি যে ভারত থেকে আসার পর জনাব সালাউদ্দিন যখন অলমোস্ট মহাসচিব পর্যায়ে চলে যাচ্ছেন, বিভিন্ন সময় নিজেই সবকিছু দিচ্ছেন, আমি মনে করি যে বিএনপির উপরে মানে ভারতের একটা প্রভাব আছে, এটা আমরা ফিল করি। এবং আমি মনে করি এটা থেকে যদি বেরিয়ে যেতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ একটা অল্টারনেটিভ খুঁজবে। আর অল্টারনেটিভ বলতে বলতে জামাত ছাড়া আর কোনো কিছু নাই। সো এখানে আমি মনে করি বিএনপির এই যে নমিনেশনটা 237 জন দিচ্ছে, এটা ইমিডিয়েটলি তাদেরকে রিফাইন করা উচিত। আদারওয়াইজ আমি মনে করি যে আগামী নির্বাচনে, আমি মনিরুজ্জামান ভাইয়ের কথা শুনতেছিলাম, ওনার কথা যদি সত্য হয় তাহলে বর্তমানে, মানে আমি যদি ধরে নিই ওনার যে কথাগুলো বলেছে উনি সত্য বলেছেন, তাহলে আওয়ামী লীগের এখন জনপ্রিয়তা তলানিতে থাকার কথা। দুর্নীতি করছে, এই করছে, সেই করছে, কিন্তু আমরা দেখতেছি জরিপে যে বিএনপি জামাতের ভোট বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে আওয়ামী লীগের একটা ভ্যাকুয়াম হয়েছে, বাট এই ভ্যাকুয়ামের সুযোগ জামাতও পেয়েছে, বিএনপিও পেয়েছে। সো এখানে আমরা দেখতেছি যে বিএনপি জামাতের জনপ্রিয়তা অনেক বাড়ছে। এটার কারণটা হচ্ছে আমি বলবো বিএনপির ভুল নীতি। এবং এই যে ইয়াগুলো দিয়েছে শুধু মাসল পাওয়ার এবং মানি পাওয়ারের উপর ভিত্তি করে যে নমিনেশন গুলো দেওয়া হয়েছে, আমি মনে করি এখানে জনগণের যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। এখন লন্ডন সময় দুপুর 12টা বেজে 45 মিনিট, বাংলাদেশ এখন সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট। আজকের লাইভ অনুষ্ঠানের হেডলাইনটি আপনারা দেখছেন। দানের শীষ আপনাদের পাশে আছে, নৌকার সমর্থকদেরকে আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দানের শীষ আর নৌকা, দুই সাপের এক বিষ, এরকম একটা স্লোগান কিন্তু ইতিমধ্যে মার্কেটে উঠেছে। আর এটাকে বাস্তবায়ন করে ছাড়বেন মনে হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ যা বলছে, যাহা রটেছে, তাহা কিছু না কিছু ঘটেছে। তাই আজকের নিউজে এসেছে ইত্তেফাক পত্রিকাতে। আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরবো। আর কেটিভি 24 এর পাশে থেকে কেটিভি 24 এ যারা ফেসবুকে আছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আপনারা যারা আজকে প্রথমবার আমাদের অনুষ্ঠানটা দেখবেন, প্রত্যেকেই ইউটিউব চ্যানেলটিতে একবার প্রবেশ করবেন এবং সেটা সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী আবারও করার আহ্বান জানাচ্ছি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা, কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। এই হলো মূল বক্তব্যটা ইত্তেফাক থেকে আপনাদেরকে শোনালাম। এবার আপনাদের মন্তব্যটা কমেন্টস করে লিখবেন। একজন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মাসুক ভাই, জনতার কথা অনুষ্ঠান কখন হবে? জনতার কথা অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জনগণকে নিয়ে। আর আজকের এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারবেন এবং এই অনুষ্ঠানে কথা বলতে পারবেন। আমি আপনাদেরকে ইউটিউবে লিঙ্কটা অলরেডি দিয়েছি, ফেসবুকে আমি দিয়ে দেবো। ইউটিউবের প্রথম কমেন্টসে লিঙ্ক আছে, এই লিঙ্কে আসলে আজকের অনুষ্ঠানে আপনারা কথা বলতে পারবেন। আপনারা যারা কেটিভি 24 ইউটিউব লেখে আপনারা এখন জয়েন করেন, তাহলে ইউটিউবে লিঙ্কটা পেয়ে যাবেন প্রথম কমেন্টসে। এখানে ঢুকে আপনারা আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে ডিসকাস করতে পারবেন। আরেকজন লিখেছে, বিএনপি এখন আওয়ামী লীগের দালাল, বিএনপির কোনো কথা বিশ্বাস করা যাবে না, বিএনপির আছে ভুলের ভিতরে। আহমেদ আলী লিখেছে, বিএনপি খালি বালি দল, নিজেরাই নিজেদের মানুষকে মারে, এটাই তাদের বর্তমান আদর্শ। এটা দর্শকদের মন্তব্য, আমি দর্শকদের মন্তব্যগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে যা লিখেছে, এবারের নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার চেয়ে মাঝি ভারত পালিয়ে গেছে। তারপরে লিখেছে, সোমবার 10ই নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদরের বরদেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নৌকার সমর্থক ও ভোটারদেরকে আশ্বস্ত করে ফখরুল বলেন, ধানের শীষ আপনাদের সঙ্গে আছে, আমরা বেঁচে থাকলে আপনাদের গায়ে কেউ ফুলের টুকা দিতে পারবে না। তাহলে আমরা বেঁচে থাকলে আপনাদের গায়ে কেউ ফুলের টুকা দিতে পারবে না। নৌকা আর ধানের শীষ যৌথভাবে আগামী নির্বাচন প্রযোজিত হবে, এতে এসে লাঙ্গল ও হাল ধরবে। তাহলে নৌকা, ধানের শীষ আর লাঙ্গল মিলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা পরিষ্কার করছে ইত্তেফাক পত্রিকা ওনার নির্বাচনী এলাকায়। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমি পড়বো, আপনারা কমেন্টস লিখবেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার ভিতরে আপনারা যদি কেউ কথা বলতে চান, তাহলে ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টসেই লিঙ্ক দেওয়া আছে, দর্শকদের জন্য লাইভে যুক্ত হওয়ার লিঙ্ক, আপনারা যুক্ত হয়ে কথা বলতে পারবেন। এমডি আকবর লিখেছে, আসসালামু আলাইকুম মাসুক ভাই, কেমন আছেন? আরিফ বিন আমির লিখেছে, বিএনপির উপর বাংলাদেশের জনগণের আর আস্থা রাখে না। এমডি জামাল লিখেছে, বিএনপির চরিত্রটা এখন বের হয়ে এসেছে, এতদিন না ছত্রছায়া ছিল, ঐক্য ছিল, এখন চরিত্র বের। আমি কয়েকটা কমেন্টস পড়ছি। ইমরান আহমেদ ভাই যুক্ত হয়েছেন, আপনি একটু 1 মিনিট অপেক্ষা করেন, আপনাকে সুযোগ দিচ্ছি। সবাই লাইট ক্যামেরা সব ঠিক করে বসবেন, যাতে আমরা আনলেই সামনে কথা বলতে পারেন। এখানে আরেকজন লিখেছেন, হাফিজ ইসলাম লিখেছে, মাসুক ভাই যে যাই বলুক, আমার মনে হয় যাক সুর পতন, জামাত তো বিপুল ভোটে জয় হবে। হাফেজ এমডি আবু রশিদ লিখেছে, আমরা ধানের শীষে ভোট দিব। এমডি জামাল লেগেছে, এটা মন্তব্য না, দর্শকদের এটা বাস্তব। এখন পর্যন্ত 168 জন মানুষ তারা নিজেরা মারছে এই 16 মাসে। জামাল লিখেছে, তাহলে মানুষ যে বলছে নৌকা আর ধানের শীষ 2 সাপের 1 বিষ, যে আমি স্টার্টিং এ বলেছি, মানুষ বলাটা অনেকটা যেন মিলে গিয়েছে। আরেকজন লিখেছে, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। আরেকজন লিখেছে, যে দলের নেতারা বলে কোরআন একটা ভাওতাবাজি, এদেরকে কেউ দেশ শাসন করার সুযোগ দিবে না। মোহাম্মদ মাহবুব আলম লেগেছে, শুভ সন্ধ্যা, বাংলাদেশের দিনাজপুরের শতাবগঞ্জ থেকে দেখছি। আমি দেখছি যে ইমরান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পেলে আজকে ইত্তেফাক থেকে আমি যে নিউজটা শুনলাম, এই নিউজটার উপরে আপনার মন্তব্য কি? নৌকা সমর্থকদেরকে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম মাসুক ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং আপনার সম্মানিত দর্শককে সালাম ও শুভেচ্ছা। আসলে ভাই এটা আজকে না, এটা ওনারা 5 আগস্টের পর থেকে ওনারা বুঝতে পারছে বাংলাদেশে একটা মানুষের জন্য এটা মানে নতুন কিছু আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে মানুষের মনে। তাই বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন ওনারা মনে করতেছেন ওনাদের পক্ষে জামাতের মোকাবেলা করা সম্ভব নয়, বুঝছেন নি? এখন ওনারা চাইতেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি যা আছে মানে সব নিয়ে ওনারা এক হয়ে জামাতে ইসলামের সাথে মোকাবেলা করার জন্য।
আসলে মানুষ যাকে মন থেকে ভালোবাসে তাকে আপনি টাকা পয়সা কোনো কিছু দেয়া এই ভালোবাসা পাইবেন না। আর মাসুক ভাই, আমি যে কদিন আগে আমার গ্রামের বাড়িতে গেছিলাম সুনামগঞ্জে, একবার অত্যন্ত গ্রাম এলাকা, যারা বয়স্ক মানুষ বা সময় সময় আমার বয়সী অনেক বন্ধু বান্ধব আছে, তারা এক সময় জামাতের নামই শুনতে পারতো না। আমি অনেকের সাথে কথাবার্তা বললাম, ওনারা বলতেছে ভাই আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপি তো 2-3 বার দেখছি, আর এখন ক্ষমতা আসার আগে 1-1.5 বছর যা করতেছে, আমরা এইবার নিয়ে তোদের সবাই দাঁড়িপাল্লাকে ভোট দিব। ওনারাই বলতেছে বিপুল ভোটে দাঁড়িপাল্লা জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা, আমি মনে করি ইসলামী জোট, জামাত, চরমনাই, খেলাফত যারা আছে, ওনারা যে জোট সরকার গঠন করবে, এই সরকারকে যদি আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে নিতে পারি, ওনারা সরকার গঠন করতে পারে, মানুষের কল্যাণ হবে, ন্যায় ইনসাফ একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং আমরা আমাদের অধিকার ফিরে পাবো। তাই আমি আপনার মাধ্যমে বাংলাদেশের যত নাগরিক আছে, আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই, আসেন, আমরা তো এত বছর দেখলাম, 54 বছর অনেকেই গেছে, ওনারা কি ওনাদের ভাগ্যের পরিবর্তন করছে, আমাদের কোনো পরিবর্তন করে নাই, ওনারা নিজেরা নিজে পরিবর্তন হয়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আগামীতে আমরা ইনশাল্লাহ ইসলামী জোটকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করবো, এর বিনিময়ে আমরা ন্যায় কল্যাণকর একটা রাষ্ট্র পাবো, এই আশা আমি বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমি আহ্বান জানাইলাম। আপনাকে ধন্যবাদ ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা কথা শুনবো আহমেদ আলী ভাই। আহমেদ আলী ভাই বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে আপনার মতামত দিবেন। জি, আসলে কেটিভির জনাব মাসুক সাহেব, আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওই যে বিএনপির হারুন কি জানি মির্জা ফখরুল সাহেব, তিনি যে কথাটা বলেছেন, আমাদের সাংবাদিক যে ফ্রান্সে যে পিনাকিদা, উনি একটা কথা বলেন যে বিএনপি হলো হারু পার্টি। হারু পার্টি হলো মানে বিএনপি হারবে, এটা এরা নিজেরাই নিশ্চিত করে, অনেকটা নিজেরাই নিশ্চিত করছে আর কি। বিভিন্ন কাজকর্মে তাদের মাঠে ময়দানে কর্মীদের যে অবস্থান এবং যারা গোড়ায় বসে আছেন, নেতৃত্বে আছেন, সবারই আসলে বলা যায় এদের কপালটাই খারাপ হয়ে যাচ্ছে আর কি দিন দিন। একদিকে মানুষের আস্থা হারাচ্ছে, তাদের তৃণমূলের যে কর্মীদের যে অবস্থান, যে কার্যক্রম, অ্যাক্টিভিটি, সবগুলো দেখে মূলত মানুষ এখন ত্যক্ত বিরক্ত। মানুষের বর্তমানে মানুষের মুখে মুখে একটা কথাই উচ্চারিত হচ্ছে, সেটা হলো যে সব দলের দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। আসলে ইসলামী দল ছাড়া বর্তমানে যে বিএনপি বা বিএনপির সাথে যারা জোট করছে, তারা যদি ক্ষমতায় আসে, দেশের অবস্থাটা কি হবে এটা ক্ষমতায় আসার আগে তারা নিজেরাই মানুষকে নিশ্চিতভাবে বুঝিয়ে দিচ্ছে। তো মানুষও মোটামুটি বুঝে যাচ্ছে। তো বর্তমানে সবচেয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী দল একবারে বেশি জরুরি। ইসলামী দল যদি না আসে, মানুষ স্বস্তিতে শান্তির সাথে বসবাস করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। বিএনপি ক্ষমতায় আসার আগে যেসব কার্যক্রম করতেছে, তাদের কথার যে অবস্থা, আচার আচরণ যে অবস্থা, এটা একবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয়, তাদের নেতা, তাদের কর্মী, সবারই আসলে তাদের ব্যবসা একই রকম। এই কারণে আমি জনগণকে উদারত আহ্বান জানাচ্ছি যে আগামীতে যদি আমরা, বিশেষ করে বাংলাদেশের মানুষ, শান্তিতে স্বস্তিতে বসবাস করতে চাই, তাহলে আমাদের উপায় একটাই, ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই এই বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দলীয় কোন্দল মুক্ত, স্বস্তিতে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করা আমাদের বাংলাদেশিদের জন্য উপযুক্ত হবে আর কি। আহমেদ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মতামত দিয়েছেন। আমরা দর্শকদের মতামত নিচ্ছি। দর্শকদেরকে গত রাত্রে অনেকেই চিন্তা করেছিলেন যে দর্শক কমেন্ট করে কথা বলবেন, কিন্তু আমরা 1 ঘন্টার অনুষ্ঠানে ছিলাম। দুজন বিজ্ঞ সম্মানিত অতিথি ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যার কথা দর্শকরা শোনার জন্য অতি আগ্রহ ছিল। এই কারণে আমরা দর্শকদেরকে লিঙ্ক দিই নাই। আপনারা ধরে নেবেন একটা অনুষ্ঠানে আমি যদি দর্শক লিঙ্ক না দিই, পরেরটাতে দেবো ইনশাআল্লাহ। আমার একটা থাকবে যে 24 ঘন্টার ভিতরে যেভাবে হোক আপনাদেরকে একটা সুযোগ দেওয়া কথা বলার। আর গতকাল আপনারা জানেন যে গতকাল আমাদের ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়ার জনগণকে নিয়ে এই সময় আমরা একটা লাইভ করেছিলাম। সময়টা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা থেকে 7টা। আর আজকে আমি বিশেষ কারণে রাতের লাইভ করতে পারবো না, সেই কারণে আজকে কোনো নির্বাচনী আসন রাখি নাই। আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের আংশিক নিয়ে জনগণ নিয়ে অনুষ্ঠানটা করবো সন্ধ্যা 6টা থেকে 7টা, খেয়াল রাখবেন। আর রাতের বেলা আগামীকাল লাইভ টক শো থাকবে নিয়মিত। তারপর দিনও একটা নির্বাচনী এলাকা হবে, আবার রাতেরটাও হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আজিজ ভাই আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ধানের শীষ পাশে থাকবে নৌকার সমর্থকদের, কথাটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁতে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? একটা গ্রাম আছে, একটা প্রবাদ আছে ভাই,
ছাগলের তার তিনটা হলে 2টা দুধ খায় আর কাম নামে লাফায়। তো এই ফখরুল সাহেবের অবস্থা হচ্ছে এরকম, ওনারা ওই জনগণের জন্য কিছু করে না, শুধু ওই যে তো আমারি যা আছে এগুলো সাপোর্ট করতেছে, মানে নিজেদের দলে ঢুকাইতেছে, ঢুকাই পদবি টাকা পয়সা কামাইতেছে। কারণ এটা এবছর আলহামদুলিল্লাহ যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি মাঠে ঘাটে এবং ফেসবুকের পোস্টে বা ইয়েতে কথা বুঝছেন, ওরা তো ওই মানুষের সাপোর্ট দিয়ে টাকা পয়সা কামাইতেছে, কথা বুঝছেন, থাকবেন যে ওনাদের নমিনেশনে বাজার হইব। কারণ ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ যে অবস্থানে আছে, কিছু আছে নবী রাসূলের সময় এরকম ছিল, কথা বুঝছেন। ইনশাআল্লাহ এদের কোনো কথা কোনো আসবে না ইনশাআল্লাহ। নবী রাসূলদের সময়ও পক্ষ বিপক্ষ ছিল। আর এই যে হাবিব আব্দুল্লাহ মামুন মারিয়া জানি কি জানি ওনার নাম আলেম, আর হচ্ছে বাবুনগরের ওনার নাম হলো বাবুনগরী। তো ওনারা এগুলো করবে, এগুলো ভারতের হয়ে কাজ করে এগুলো আগে থেকে। কারণ একবার আপনি খেয়াল আছে কিনা 2016 সালে মামুন হক সাহেব এরপরে 3জন আলেম মিলি 3 বন্ধু মিলি দেখা গেছিল ডক্টর জাকির নায়েকের সাথে, ডক্টর জাকির নায়েকের সাথে দেখা করে বলছিল উনি নাস্তিক, উনি আমেরিকার দালাল, কথা বুঝছেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার ভারতের সাপোর্ট করছিল, পরবর্তীতে উনি মানে বাংলাদেশেও ওনার রিলেটিভ সব অফ করে দিয়েছিল, কথা বুঝছেন। তো এখন মামুন হক সাহেবেরা বুঝছে, তবে 2-1 জন এখনো ওই ওনাদের সাথে সংযোগ আছে, যেমন কি হাসান জামিল সাহেব, মামুন হক সাহেব, আরেকজন আছে এখন মানে হেফাজতে করে সংযোগ আছে, এই সালাউদ্দিন সাহেবের অপেক্ষা বসে থাকে। অথচ আলেমগণ হচ্ছে সবচেয়ে বড় আমাদের ইমাম, ওনারা কথা বলবে, আমরা বসে বসে শুনি, ওনারা ভালো খারাপ কথা বলবে, আর ওনারা বসে থাকে সালাউদ্দিন অপেক্ষা, সালাউদ্দিন কি বলবে ওনারা শুনবে, আমরা ওনাদেরকে ইমাম মনে করি, ওনারা সম্মানী লোক। মতামত দিয়েছেন, ধন্যবাদ দিচ্ছি। আমি ফুয়াদ তোমার কাছে আসবো একটু। আমাদের জয়নাল শেখ ভাই রাস্তা থেকে। জয়নাল ভাই গাড়ি বন্ধ তো? গাড়ি বন্ধ না? বন্ধ, এই মুহূর্তে বন্ধ আছে। হ্যাঁ এই মুহূর্তে বন্ধ আছে। বন্ধ থাকলে আছি এই কারণে একটু। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আমাকে সুযোগ দিয়েছেন। আমি মনে করি আমাদের দেশের জনগণের এবং দরকার ছিল বিএনপির যে আমরা সরকার গঠিত করব, মানে নির্বাচন করব জামাতের মতো, আমরা আমাদের মতো, আমরা প্রয়োজনে জাতীয় সরকার গঠন করে দেশটাকে ঠিক করব, মানে এরকম বলা উচিত ছিল। আমাদের দেশের যে অবস্থা বর্তমানে, অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক খারাপ, কারণ শেখ হাসিনা দেশটা যে অবস্থা করে গেছে, সরকার যে চালাবে তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তো এখানে বলা উচিত ছিল যে আমরা যার মতো নির্বাচন করব, কিন্তু আমরা সরকার গঠিত করব সব দল মিলে, মানে কোন দল এখানে দরকার ছিল না। প্রতিপক্ষ ইট পাটকেল ছোড়ার মতো কথাবার্তা বলার দরকার ছিল না। আমাদের প্রতিপক্ষ একটাই, ভারত এবং আওয়ামী লীগ, এটা বলার দরকার ছিল, কিন্তু ওটা ভুল করেছে। আর এই ভুলের মাসুল ওনারা দেবে, এই ভুলের মাসুল ওনাদেরকে দিতে হবে। ওরা যেটাই মনে করতেছে, কিন্তু নির্বাচন হলে সেটা পাল্টে যাবে। আমি বিএনপি, আমার 14 গোষ্ঠী বিএনপি করে, কিন্তু আমি দেশে থেকে দেখছি, মানুষের সাথে কথা বলে দেখছি যে বিএনপির মানে যারা নেতা কর্মী না, মানে যারা সুযোগ সুবিধা গ্রহণ করে না, সাধারণ জনগণ, তারা বিএনপির অত্যাচার আর সহ্য করতে পারছে না। তারা চাই যে সরকার পরিবর্তিত হোক, না হলে জামাতকে নিয়ে আপনার মানে জাতীয় সরকার গঠিত হোক, যাতে জামাত মানে বিএনপি ভুল করলে জামাত ধরাই দেবে, এরকম একটা সিস্টেম জনগণ চাচ্ছিল, কিন্তু সেটা বিএনপি করলো না। এখানে বিএনপি ভুল করেছে, আর ভুলের মাসুল কিভাবে, যেভাবে 4টা বিশ্ববিদ্যালয় 5টা বিশ্ববিদ্যালয় দিয়েছে, এখানেও সে ভুলের মাসুল দেবে। এটাই আমার মতামত ছিল। রাস্তায় আছি, যার কারণে বেশিক্ষণ বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ। ফুয়াদ কথা বলবে। ফুয়াদ, আজকের ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আমি পড়েছি, সেটা হলো ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার সমর্থকদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে গিয়ে বলেছেন আগে নির্বাচন হতো ধানের শীষ আর নৌকার মাঝে, এবার নৌকা যেহেতু নাই, ধানের শীষ এবার আপনাদের পাশে আছে। ফুয়াদ, তুমি এটাতে কি বুঝছো, তোমার মন্তব্য দিবে। জি আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি রাজনীতিতে আসার পূর্বে বাম ঘরানার একজন রাজনীতিবিদ ছিলেন এবং আওয়ামী লীগের মূলনীতিও বাম ঘরানার রাজনীতি। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। তবে এখন এসব বলতেও ভয় লাগে, নতুন করে যে ফ্যাসিস্ট তন্ত্র তৈরি হয়েছে, হাবিব সাহেবরা আবার কেচি নিয়ে রেডি আছে কিনা দিব্যা কাটার জন্য। তবে গ্রাম বাংলা একটা প্রবাদ এবং সেটার একটা সার্থক প্রমাণ, সার্থক উদাহরণ আজকে ফখরুল সাহেব দিলেন। আজকে বোঝা যাচ্ছে 2-2 4 সমীকরণ মিলে যাচ্ছে। হাসান মাহমুদ সাহেব 5 আগস্টের আগে একসময় বলেছিল গণতন্ত্রকে উদ্ধারের জন্য, দেশকে উদ্ধারের জন্য আমরা প্রয়োজনে বিএনপির সাথে আন্দোলন করব। সেই সমীকরণ আর এই সমীকরণের যোগসাজশ আস্তে আস্তে বের হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে বের হচ্ছে যে তাদের মনোনীত প্রার্থীদের মধ্যে অনেকে জয় বাংলা বলে স্লোগান দেওয়ার কারণে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। অনেকে আবার বলছে জিয়াউর রহমানের স্ত্রী ছিল শেখ হাসিনা, জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী ছিল। এগুলা কিভাবে বের হচ্ছে? এরা বিগত সময়ে এইসব কাজের সাথে যুক্ত ছিল, সুতরাং এখন তাদের নতুন করে আস্তে আস্তে এগুলো ছাড়তে খুব কষ্ট হচ্ছে। ওই এক ভাই গিয়েছে তাদের লাঠি সোঁটাগুলা, তাদের অস্ত্র, তাদের চেতনাগুলো আরেক ভাইয়ের কাছে জমা দিয়ে এই সমস্ত ভাইদেরকে, এই সমস্ত লোকদেরকে তাদের দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছে। এবং সেই কারণেই এখন বলা হচ্ছে যে নৌকা সমর্থকরা ভয় নাই, তোমাদের একজন পালাইছে
চালাইছে, আমরা তোমাদের সমর্থন দেবো। হ্যাঁ, এইটা একটা ঠিক যে নৌকা করলেই দেশে খারাপ হবে, এটা কিন্তু ভুল কথা না। আওয়ামী লীগ করলেই দেশে অপরাধী, অবশ্যই অপরাধীদের বিচার করতে হবে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আওয়ামী বয়ানটা এখন আপনি শুরু থেকে দেখতে পাবেন 1949-এ যখন থেকে তৈরি হয়েছিল, তারপর 72-তে বাকশাল, 80 থেকে 90-র মধ্যে মীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বইয়ের মধ্যে কিভাবে লিখেছে যে আন্দোলনের নামে কিভাবে নিজের কর্মীদেরকে নিজেই মারাইছে। হাসিনা দিয়ে যে আমার অমুককে মারে আসে, তারপরে হচ্ছে সে আবার শোক করছে, সুতরাং সে সময় সে অপরাধ করছে। 96-এ সে মানুষের সাথে হরতালের নামে মানুষ হত্যা করতে, 2028 সালে মারছে, বিডিআর মারছে, শাপলা চত্বরে মারছে। সুতরাং আওয়ামী নামটাই এখন একটা অপরাধ হয়ে গেছে, নৌকার নামটাই এখন একটা অপরাধ হয়ে গেছে। সেই অপরাধটাকে টেনে এনে বোঝাতে চাচ্ছে যে তাদের সাথে যোগসাজশ ছিল, এখন তারা প্রমাণ করেছে। হয়তোবা বলা যেতে পারে যে হচ্ছে তারা যারা ভালো সমর্থক ছিল, হ্যাঁ ভালো সমর্থক হিসেবে যারা মানুষ ছিল, মানুষের প্রতি সমর্থন থাকবে, কিন্তু এই নৌকা প্রসঙ্গটা টানাই হচ্ছে দেশের মানুষের সেন্টিমেন্টে আঘাত দেওয়া হচ্ছে, এবং এর মাধ্যমেই প্রমাণ হয়েছে যে তলে তলে কিছু হচ্ছে। কারণ ভারতের ভারতের পরিকল্পনা এটিএম গেছে, এটিএম হাসিনা ছিল তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। যে আমির খাসরু তো এমনিতেই অমিত শাহর সামনে মাথা নিচু করে মাথা হেলে বসে থাকে না, কি জন্য থাকে, এগুলোর প্রমাণ তো আস্তে আস্তে বের হচ্ছে। এরা কোথায় ছিল, কোথেকে আসছে? সালাউদ্দিন সাহেব যে শিলংয়ে যাইয়া বলা হলো যে তাকে গুম করে রাখা হয়েছিল, শত শত প্রমাণ বের হয়েছে যে তাকে রাজকীয় বাড়িতে রাখা হয়েছিল। তাহলে গুম করে মানুষকে যদি ওই ধরনের বাড়ি থাকে, তাহলে দেশের সব মানুষ এখন সেই ধরনের গুম হতে চায়। এই সব দিয়ে ভারতের পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, বড় দলগুলো সাপোর্ট দিচ্ছে। ভারত হুমকি দিল ডাক্তার জাকির নায়েককে আনা যাবে না, বাংলাদেশ সরকার নমনীয় হয়ে গেল। দেখেন মিজানুর রহমান আজাহারি এই সময় গতবার তিনি মাহফিলগুলোতে যে পরিমাণ ছাড়া হয়েছিল, জাস্ট তিনি একটা কথা বলে এক শ্রেণীর ভাইদেরকে আঘাত দিয়েছিল, বলেছিল যে আগে একদল খেয়ে গেছে আর একজন নতুন করে খাওয়ার জন্য এসেছে, এরকম একটা কথা বলেছিল, তাতেই কষ্ট হয়ে গেছিল। ভাই তিনি তো কথাটা বলেছিল যে যারা অন্যায়কারী চাঁদাবাজ আছে তাদের উদ্দেশ্যে, একটা বড় দলের হুঁশিয়ারিতে এই বছর তার উপর প্রেশার ক্রিয়েট করার কারণে সে কিন্তু এই বছর মাহফিলগুলো বন্ধ করে দিল। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, জ্ঞান গর্ভ আলোচনা করলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে খুবই কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই বাংলাদেশ যাচ্ছে। খুবই অবস্থা খুবই কঠিন, খুবই জটিল বলা চলে। কারণ সামনেই বাংলাদেশে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবং যে সকল বড় বড় রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলো একমত পোষণ করেছে। কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষণ, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, চিন্তা করেন এবং বিশেষজ্ঞ তারা বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে যা দাঁড়ায় তা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো প্রস্তুতি দেখছেন না সরকারের, এবং প্রস্তুতি নিতে পারবে না। সরকার নির্বাচন দিতে ব্যর্থ হবে বলে অনেকে মনে করছে। ইতিমধ্যেই বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, সম্ভাব্য যে প্রার্থী তাদের নাম ঘোষণা করেছে। এদের মধ্যে বাদও করতে পারে, আবার যারা রয়েছে তাদেরকে নিয়েই সরকার গঠন করতে পারে। 60-63টা সিট বা আসন হয়তো খালি রাখা হয়েছে, সেখানে তারা তাদের যে জোটের সমর্থন রয়েছে তাদেরকে হয়তো দিবেন, এরকম অবস্থা। জামাতও সম্ভাব্য প্রার্থী তাদের ঘোষণা করেছেন এবং সারা বাংলাদেশে তাদের প্রার্থিতা ঘোষণা করলেও জামাত পিয়ার পদ্ধতি চেয়েছিল। এখন হা না ভোট বা গণভোট নিয়ে নানান আলোচনা চলছে, নানান সমালোচনা চলছে। বিএনপি কোনো কিছুতে রাজি না। বিএনপি সরাসরি জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে। বিএনপির মধ্যে যেহেতু বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাচ্ছে বেশি, চাঁদাবাজ বেশি খুঁজে পাওয়া যাচ্ছে এবং নামধারী চাঁদাবাজদেরও প্রকাশ্যে চাঁদাবাজি করতে দেখা যাচ্ছে। যদিও বহিষ্কার করা হচ্ছে, বহিষ্কার করে কোনো ফায়দা বা কোনো লাভ হচ্ছে না। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবং আপনাদের মতামত কি বাংলাদেশের নির্বাচন এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।